সুপ্রিয় দর্শক, শুরু করছি গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ৩ গ। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে। আপনারা জানেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে আসছেন। এই প্রেক্ষাপটেই আজকের বিষয়বস্তু স্থির করা হয়েছে। দুপর্বের অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা। আলোচনা জুড়ে থাকবে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়। আমরা আলোচনায় যাচ্ছি। মোহাম্মদ জমির, আপনাকে দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই। আপনি সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, সে হিসাবে এই যে চীনের প্রেসিডেন্টের যে বাংলাদেশ সফর, এটিকে কেউ মাইলফলক বলছেন, কেউ বলছেন এটি বাংলাদেশ এবং চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার কাছ থেকে একটু আমি শুনব। বাংলাদেশ যখন স্বাধীন হয় সে সময় কিন্তু চীনের সঙ্গে আমাদের একটা ইতিবাচক সুসম্পর্ক ছিল না, সেটি পরবর্তীতে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতায় তাদের যে ভূমিকার বিষয়টি। এর আগে, দেশ স্বাধীনের আগে তাদের সঙ্গে সম্পর্ক, কিংবা ৭৫ পরবর্তীতে সম্পর্ক, সার্বিকভাবে সেই সম্পর্ক এখন নতুন উচ্চতায়। মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে, এখন চীনের প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে সার্বিক কূটনৈতিক সম্পর্কটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। বিশেষ করে আজকে আমাদের শ্রোতাদের মধ্যে যারা সামনে বসে আছেন তাদের প্রতি আমি অত্যন্ত অনুভূতিশীল, ওনারা আছেন, এসছেন, বসে আছেন, আলোচনার মধ্যে সক্রিয় ভূমিকা রাখবেন, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ। চীনের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটার বর্তমান প্রেক্ষাপটে, কারণ আজকাল দুনিয়া, ডিজিটাল দুনিয়ায় ইটস এ ওয়ার্ল্ড উইদাউট ফ্রন্টিয়ার্স। এখন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে বিবর্তন ঘটেছে চীন এবং বাংলাদেশের এই গত ৪১ বছরে, আমরা জানি যে প্রথমবার চীনের রাষ্ট্রপতি যিনি আসেন শি জিনপিংয়ের আগে, তিনি আসেন ৩০ বছর আগে, বাংলাদেশ বেড়াতে এসেছিলেন। পরবর্তীতে শি জিনপিং যিনি এখন বর্তমানে রাষ্ট্রপতি, তিনিও এসেছিলেন ২০১০ সালে, তখন তিনি উপরাষ্ট্রপতি ছিলেন। এখন ওনার আন্ডারে একটা বিশেষ একটা, আমি বলবো, সরকারি উদ্যোগ নিয়েছে চীন। সেটা হলো, এইটাও এগেন জিও স্ট্র্যাটেজিক ডাইমেনশন। সেটা হচ্ছে, একদিকে তারা বলছে যে আমরা শেনজিয়াং যেটা আছে ওদের প্রভিন্স উত্তর পশ্চিমে, সেখান থেকে তার মাধ্যমে আমরা মধ্য এশিয়া, যেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান হয়ে আমরা টার্কি হয়ে আমরা ইউরোপে যাবার বন্দোবস্ত করব, যাতে করে কিনা আমাদের যে পুরনো সম্পর্ক ইউরোপের সাথে সেটা আবার পুনর্বার আবার স্থাপন হবে। অ্যাট দ্য সেম টাইম এটাকে বলা হচ্ছে সিল্ক রুট। আরেকটা বলছে তারা স্ট্রিং অফ পার্লস রুট, যেটা সেটা হচ্ছে যে তারা যেহেতু তারা এসেছিল, আমাদের মনে রাখতে হবে তাদের একজন অ্যাডমিরাল, তিনি কিন্তু প্রথমবারের মতো আমাদের যেখানে বর্তমান বাংলাদেশ, সেখানে এসেছিলেন উনি প্রায় ৬০০ বছর আগে। তারপর উনি সেখান থেকে আবার গিয়ে ইন্ডিয়ান ওশান পার হয়ে উনি আবার গেছিলেন ইথিওপিয়ায়, ওখানে ল্যান্ডও করেছিলেন। এখন এই যে পার্ল রুটটা বলা হচ্ছে, সেখানে চায়না বলছে যে আমাদের দক্ষিণ পূর্ব যেটা আছে দেশ, দক্ষিণ পূর্ব দেশ চায়না, সেখান থেকে মিয়ানমার হয়ে আমরা বে অফ বেঙ্গলে ঢুকে বঙ্গোপসাগরের মাধ্যমে আমরা ওখান থেকে ইন্ডিয়ান ওশান হয়ে আমরা দরকার পড়লে ওখান থেকে আমরা যাতে করে একটা রুট করতে পারি, যাতে আমরা মিডল ইস্টেও যাবে, একদিকে ইরানের দিকে যাবে, অন্যদিকে আবার ওখান থেকে সুয়েজ ক্যানাল হয়ে ইউরোপে যাবে। এই দুইটা যে পথ, সেই পথের সন্ধান চীন বিশ্বাস করে যে এটা গুরুত্বপূর্ণ, এবং এখানে সবাই মিলে আমরা যদি কাজ করি তাহলে। এখন হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট ফর চায়না? এই অ্যাবাউট 14 দিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেটা ফরেন পলিসি বলে একটা ম্যাগাজিন বেরোয় আমেরিকা থেকে। সেখানে বলছে চায়না আলাদা করে রেখেছে $1 ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়ন ডলার তারা আলাদা করে রেখেছে, যেটা তারা এই দুইটা রুটের জন্য তারা যা কিছু করণ দরকার অবকাঠামোগত দিক থেকে তারা করতে প্রস্তুত, এবং তারা লোন দিতে প্রস্তুত। অর্থাৎ এই কানেক্টিভিটিটা এস্টাবলিশ করবার জন্য, এই পুরোটা কানেক্টিভিটিকে বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
তাদের নিজেদের স্বার্থ অর্জন এবং ওই এলাকার পুরো এলাকার লোকজনকে তাদেরকে সহযোগিতা প্রদান করা। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন বর্তমান যে আসছেন শি জিনপিং, তিনি আমাদের এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক বিভাগ থেকে বলেছে যে আসছে অনেক কটা চুক্তি হবে এবং সেই চুক্তির মধ্যে অনেক প্রকল্পর কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে দুটো প্রকল্প এখন পর্যন্ত যেটা ঠিক করা হয়েছে সেই দুটো বাস্তবায়ন কল্পে তারা পয়সাও দেওয়ার রাজি হয়ে গেছে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইন্ট্রা নেটওয়ার্ক, সেইটার জন্য $150 মিলিয়ন, সেটা অলরেডি চুক্তি সইয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে কনস্ট্রাকশন অফ টানেল আন্ডার দ্য কর্ণফুলি রিভার, যেটার জন্য $70 কোটি, যেটা উদ্বোধন করার একটা দুজনে মিলে শেখ হাসিনার উনি করার কথা আছে। কিন্তু এছাড়া আরও অনেক কটা এগ্রিমেন্ট আছে, পরবর্তীতে যখন আলোচনা করবো তখন এটা আলোচনার প্রেক্ষিতে আসবে। কারণ এই যে চুক্তি খালি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সই করলে চলবে না, সেইটা গুণকে বাস্তবায়ন করার কল্পে যা কিছু পদক্ষেপ গ্রহণ, সেটাতে যাতে দেরি না হয়। সেখানে স্পেশাল ইকোনমিক জোনের কথা, সেখানে ওখান থেকে আমাদের সাথে ওদের সাথে যে দ্বিপাক্ষিক বাণিজ্যর ক্ষেত্রে তারা এখন আমাদের এখান থেকে আমরা ওদের এখান থেকে আমদানি করছি প্রায় $10 বিলিয়ন, এরপর খাদ্য বিভিন্ন জাতীয় জিনিস, আর ওরা আমাদের কাছে নিচ্ছে মাত্র $0.8 বিলিয়ন, মানে 1 বিলিয়নের চেয়েও কম। 1 বিলিয়নের চেয়ে কম। তো এই জিনিসটা সার্বিকভাবে আমাদের আলোচনার মধ্যে আমি আশা করি আপনি জিজ্ঞাসা করবেন তখন আলোচনা করব, কেন এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে যে চীনের যে বিশেষ অবস্থান, বিকজ অফ BICM, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমার এবং বিমস্টেক, সেটা কিন্তু প্রতিফলিত হবে ব্রিক্স সম্মেলনে গোয়াতে, এবং সেই সার্বিক দিক থেকে পুরো জিনিসটা আমরা এর মধ্যে সমন্বিত হচ্ছে। অর্থাৎ কূটনীতির মধ্য দিয়ে এখন অর্থনৈতিক এবং কানেক্টিভিটির কূটনীতিটাকেই আর্থসামাজিক উন্নয়নের কূটনীতি। অধ্যাপক দেলোয়ার হোসেন, এই পুরো বিষয়টি সম্পর্কে, এই কূটনৈতিক সম্পর্ক এবং তার প্রেক্ষিতে এই সফর আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। সফরটি আমার কাছে, আমি এটিকে একটা প্যারাডাইম শিফট হিসেবে আমি দেখি। কারণ বাংলাদেশ চীন সম্পর্ক, এটির গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এটির গুরুত্ব অবধারিতভাবে আমরা জানি যে এটি এই মুহূর্তে বাংলাদেশ চীন সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার যদি অর্থনৈতিক জায়গা থেকে দেখি তাহলে চীন হচ্ছে বাংলাদেশের 1 নম্বর বাণিজ্যিক অংশীদার। আবার চীনের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতার বিষয়টি আছে, চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক যে বোঝাপড়া সেটি একটা সর্বোচ্চ পর্যায়ে আছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রকল্পে চীন সহায়তা করছে। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের দিকে আরো বেশ কিছু প্রকল্পের সহায়তার আগ্রহ দেখিয়েছে। অফকোর্স আমি এটাতে আসছি যে এই যে আপনার বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী যখন 2014 সালে চীন সফর করেন, তিনি কিন্তু এসে, আমি আপনার এই প্রশ্নের মানে একটু আগে যেটা বলছি যে বিবর্তনের জায়গাটা, বিবর্তনটা 1996 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু উনি প্রথম সফর করেন চীন। তার মানে চীনের সঙ্গে যে একটা হ্যাংওভার ছিল 1971 সালে, সেটা কিন্তু তখনই উনি এটাকে রিমুভ করলেন। আবার 2014 সালে যখন আপনার চীন সফর করে এসে উনি বললেন যে 71 সালের যেই বাস্তবতা ছিল সেটি স্নায়ুযুদ্ধের দ্বারা প্রভাবিত ছিল, ফলে চীনের সেইভাবে ভূমিকাটা নিয়েছে। কিন্তু পরবর্তীকালে 75-এর পরে চীন কিন্তু সবসময়ই বাংলাদেশের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশের সাথে চীনের একটা এক ধরনের ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে এই সফরটা কিন্তু এই দুই দেশের সম্পর্কটাকে একটা নতুন প্যারাডাইমে নিয়ে যাচ্ছে, এই জন্য যে বর্তমান বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষে একটা দেশের যে ব্যাপক অবকাঠামোগত যে চাহিদা, যে চাহিদার পরিমাণ $50 বিলিয়ন বা আরও বেশি হতে পারে, বাংলাদেশের নতুন এয়ারপোর্ট দরকার, বাংলাদেশের আপনার সমুদ্র বন্দর দরকার, বাংলাদেশের আপনার পুরো মানে দেশের ভেতরে যে রেলওয়েটা যে অবস্থায় আছে এটা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে, সেখানে আপনার বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার। এই ধরনের অর্থায়নের চাহিদা পূরণ করার ক্ষমতা বিশ্বে একমাত্র চীনের আছে। কারণ চীনের এই অর্থায়ন কিন্তু তারা আফ্রিকাতে করছে, তারা এই সাউথ এশিয়া বা আপনার এই সাউথ ইস্ট এশিয়াতে করছে এবং সেন্ট্রাল এশিয়াতে করছে। ফলে চীন আমার মনে হয় যে ধরনের সদিচ্ছা দেখাচ্ছে এবং বাংলাদেশ সরকারও এটাকে খুব ইতিবাচকভাবে এই সম্ভাবনাটাকে দেখছে। ফলে আমি মনে করি যে এই সফরের মাধ্যমে বাংলাদেশের যে একটা ক্যাপিটাল ডেফিসিট বা ফাইন্যান্স ডেফিসিট যেটা আছে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে 2041 সালের মধ্যে যে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা করা অথবা আগামী 10 বছর পরের যে বাংলাদেশ যেটি আরো সমৃদ্ধ বাংলাদেশ হবে সেটি করতে হলে মধ্যম আয়ের বাংলাদেশের যে অবশ্যই আমি মনে করি যে খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে
এই সফরটাকে আমি মনে করি যে চীনের সঙ্গে আমাদের যে প্রকল্পগুলো অর্থায়নের জন্য মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছু আগে, সেটাও কিন্তু একটু একটু ডিলে করা হচ্ছে, ফলে সময়টা আর বিলম্ব করা বা নষ্ট করার কিন্তু সুযোগ নাই। এই সফরটা খুব ক্রিটিক্যাল বাংলাদেশ চীন সম্পর্ক এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি তৈরি করার জন্য। যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, আমরা এবার শুনবো এই সফর নিয়ে তাদের ভাবনা। জি, হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন। একজন ছাত্র, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বলছি। আমার প্রশ্ন জমিরুদ্দিন স্যারের কাছে, যে দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ওরা আমদানি কম করে, রপ্তানি করে বেশি, সেই ক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের ক্ষতি হয়ে যাচ্ছে না? আমি খলিফা খালিদ আহমেদ বলছি, আমি একজন নাট্যকর্মী। আমি জমির স্যারকে বলছি যে বাংলাদেশ চীনের অর্থনৈতিক অঞ্চল বর্তমানে নতুন কোনো অর্থনৈতিক অঞ্চল করার সম্ভাবনা রয়েছে কিনা। ইতিমধ্যে চট্টগ্রামের আনোয়ারায় একটা করার কথা ছিল, সেটা কতদূর হয়েছে, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল 2, তো সেটার ব্যাপারে আমি জমির স্যারের কাছে জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। তো চীনের সাথে আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের উন্নয়ন এবং চীনের উন্নয়ন পাশাপাশি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমার দেখা যায়, আমার বিচার মতে, যে একমাত্র সামরিক ক্ষেত্রে চীন আমাদের কতটুকু সহায়তা দেবেন। এবং একটি কথা আমি না বললেই নয়, এই যে জঙ্গি তৎপরতা, এই জঙ্গি তৎপরতাতে AK-47 যে রাইফেলটা ইউজ করা হয়েছে, এই AK-47 রাইফেলটা তৈরি হচ্ছে চীনে। তারা জানে যে এই অস্ত্রগুলো কার মাধ্যমে আমরা কোথায় পাঠাচ্ছি এবং এই অস্ত্রগুলো কারা কেনে। তো এই জাতীয় কার্যকলাপে চীন কতটুক নিজেকে বুঝবে যে না, আসলে আরেকটা দেশের ক্ষতি হবে, সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে বজায় থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আবার আলোচনায় ফিরবো। মোহাম্মদ জমির, বেশ কটি প্রশ্ন আপনাকে উদ্দেশ্য করেই আসলে। অধ্যাপক দেলোয়ার হোসেন, আপনিও এই বিষয়ে বলবেন আশা করি। জি, মোহাম্মদ জমির। না, আমি হচ্ছে যেটা প্রথমটা হচ্ছে বাণিজ্যর ক্ষেত্রে, বাণিজ্যিক যে একটা আমাদের ব্যালেন্স, একটা দুটো জিনিস আছে, একটা ব্যালেন্স অফ ট্রেড, একটা ব্যালেন্স অফ পেমেন্ট, আর দুটো দিক আছে। তা এখন বাণিজ্যের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা জানি, যেটা আমি বললাম একটু আগেই, যেমন ফর এক্সাম্পল আজকে একটা খবরে আছে যে ফার্স্ট ফাইন্যান্সিয়াল কোয়ার্টারে তারা চীন থেকে আমরা দেখতে পাচ্ছি $2.49 বিলিয়ন আমরা আমদানি করেছি, কিন্তু মাত্র 350 মতো মিলিয়ন ডলার আমরা ওখানে রপ্তানি করেছি। এখন এইটার ব্যাপারে আমাদের মনে রাখতে হবে দুভাবে এটাকে সর্ট আউট করা যায়। একটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট, যে জিনিসগুলো আমরা করতে পারছি সেটা যদি অন্যান্য জিনিসও তৈরি করতে পারি, সেই জিনিসগুলো পাঠাতে পারি যে চীনে আমদানি করবে, তাহলে আমাদের এটা বাড়বে। দ্বিতীয়টা হচ্ছে যে জিএসপি রুলস যেটা আছে, সে প্রেফারেন্সিয়াল রুলসের মধ্যে চীনে যদি বলে, যেরকম ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস সম্পূর্ণ দিয়ে দেবো, তোমাদের ক্ষেত্রে কোনো রকমের ট্যাক্স কিংবা নন ট্যারিফ ব্যারিয়ার কিংবা ট্যারিফ ব্যারিয়ার থাকবে না। তা এখন এই জিনিসটার ব্যাপারে সক্রিয়ভাবে বাংলাদেশ সচেষ্ট আছে, আমি জানি। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অনেকবার এ ব্যাপারে আলোচনা করেছে এবং চীনও বলেছে যে আমরা এ ব্যাপারে খতিয়ে দেখব। কোনো কোনো জায়গায় কোনো কোনো পণ্যের উপরে তারা নন ট্যারিফ ব্যারিয়ারগুলো এবং ট্যারিফ ব্যারিয়ার যেগুলো বেশি সেগুলো কমিয়ে দিয়েছে, নন ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা হলো কার্যতভাবে যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট বাড়াতে হয়, ট্রেড না, তাহলে যদি তাদের বিনিয়োগের মাধ্যমে তারা যে ফ্যাক্টরি ট্যাক্টরি যেগুলো আছে চীনে, সেটা যদি তারা রিলোকেট করে, কারণ ওদের ওখানে পার আওয়ার ওয়েজ অনেক বেড়ে গেছে। তারা বলছে যে আমাদের দে আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গার্মেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। তারা যদি বলে ঠিক আছে আমরা এখান থেকে ফ্যাক্টরি রিলোকেট করব, যেটা স্পেশাল ইকোনমিক জোনের কথা দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছিল, সেটার ব্যাপারে আলোচনা হচ্ছে এবং রিলোকেশনে করার ব্যাপারে সরকার প্রাধান্য দিচ্ছে। এবং আমি যতটুকু জানি তারা জায়গাটাকেও দেখছে এবং জায়গাটাকে দেখে এখন কথা হচ্ছে যে খালি ফ্যাক্টরির জায়গা দিলে তো হবে না, সেখানে এনার্জি দরকার, সেখানে দরকার রাস্তাঘাট, সেখানে দরকার তারা যদি কোনো কিছু কারণে গ্যাস প্রয়োজন পড়ে, গ্যাস দিতে হবে। তো এইসব জিনিস সম্পৃক্ত আছে, হ্যাঁ সেইগুলো লাগবে। আচ্ছা, তৃতীয় জিনিস যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আর্মামেন্টসের ব্যাপারে, ইউ আর ভেরি রাইট। আর্মামেন্টসের ব্যাপারে, কারণ ওখান থেকে অনেক ডিফেন্স প্রকিউরমেন্ট করি আমরা, তো আমরা বলতে পারতাম ওদেরকে যে তোমরা যদি এই যে AK-47 আসছে, তোমরা কি এই ব্যাপারে সচেতন কিনা ইত্যাদি, কেন প্রত্যেকটা বন্দুকে একটা নাম্বার থাকে। আপনারা যেটা জানেন সেটা হচ্ছে আর্মস ডিলার্স আছে যারা কিনা ইনফর্মালি, যারা আপনার মনে করেন সে বসে আছে দুবাইতে, এবং যেটা এসেছিল 10 ট্রাক অস্ত্র
আপনারা তো জানেন, সেটা হচ্ছে যে পাকিস্তান ও যে ISI, তারা ওখান থেকে চীনের থেকে অস্ত্র কিনে, দুবাইয়ের একটা লোক সে বন্দোবস্ত করেছিল, সে অস্ত্রটা তারা বাংলাদেশে ঢুকাচ্ছিল। কি কারণে? বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে ঢুকে সেখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। এখন যদি অস্ত্র কেউ কেনে, চীনে কোনো একটা রেকগনাইজড আর্মস ডিলারের কাছে অস্ত্র বিক্রি করলো, সে আর্মস ডিলার সে যদি আন্ডারহ্যান্ড কোনো অন্য ব্যক্তিকে অস্ত্র বিক্রি করে, কি প্রতিষ্ঠান বিক্রি করে, তার জন্য চীন সরকারকে দায়ী করা যাবে না। জি, অধ্যাপক দেলোয়ার। না, আমি এটুকু বলতে চাই যে আসলে বাংলাদেশ চীন সম্পর্ককে এত সংকীর্ণভাবে দেখার সুযোগ নেই। কারণ আপনি একটা দেশ আর্মস তৈরি করছে, সেই আর্মস কোথায় যাচ্ছে সেটার দায়িত্ব কিন্তু ওই সরকারের না। কারণ আপনার আর্মস মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করছে, আর্মস ফ্রান্স তৈরি করছে, ফ্রান্সের আর্মস বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেই গোষ্ঠীগুলো আর্মস কেনে এবং সেটা কিন্তু কয়েকটা দেশ হয়ে আসে, দেখা যাচ্ছে চীন থেকে আর্মস ক্রয় করছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের ISI সেই আর্মস হয়তো বা বাংলাদেশে পাঠাচ্ছে অন্যভাবে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ চায়না? সো চীন এবং বাংলাদেশ সম্পর্ক দেখতে হবে একটা বড় জায়গা থেকে। আপনাকে দেখতে হবে যে বিশ্ব অর্থনীতির জায়গা থেকে, বিশ্বায়নের জায়গা থেকে, এবং এই দক্ষিণ এশিয়াতে ভারত কি করছে, পাকিস্তান কি করছে, আপনার একটা স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থাকতে হবে। আপনি আরেকটা যে বাণিজ্যিক ভারসাম্যের ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি, এটা যেমন US এর সাথে আমাদের উদ্বৃত্ত আছে। এখন ইউনাইটেড স্টেটস কি বাংলাদেশের মতো একটা ছোট অর্থনীতি, তাদের সাথে কম্পেয়ার করলে সেখানে আমাদের সঙ্গে তাদের ডেফিসিট আছে। এটা কি উদ্বেগের বিষয়? উদ্বেগটা হচ্ছে যে আসলে ভারতের সঙ্গে সেখানেও আমরা $8-9 বিলিয়ন আমদানি করি, আমরা 500 মিলিয়ন বা $500 বিলিয়ন আমরা রপ্তানি করি। চীনের সঙ্গেও তাই। কারণ এই দুটো দেশের জিওপলিটিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল অবস্থান এমন যে সেখানে আমদানিটা বাংলাদেশের জন্য সুবিধাজনক। এই আমদানি বাংলাদেশকে শিল্পায়নে সহায়তা করছে এবং সেখানে ডেফিসিটের ইস্যুটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আমাদের যে রপ্তানির ক্যাপাসিটি আছে সেটা পুরোপুরি প্রয়োগ করতে পারছি কিনা। ফলে চীনের সঙ্গে সম্পর্ক হচ্ছে যে আপনার উন্নয়নের একটা বড় জায়গা থেকে আপনি যেখানে $40 বিলিয়ন আপনার ইনভেস্টমেন্টের জন্য, যেখানে ভারতের প্রধানমন্ত্রী সে নির্বাচিত হয়ে চীনের কাছে গিয়েছে টাকা জন্য, সেই দেশকে আপনি যদি মানে এই ধরনের ইস্যু দিয়ে বিবেচনা করেন তাহলে ওই দ্বিপাক্ষিক সম্পর্কের যে একটা বৃহৎ প্রেক্ষিত সেটা মিস করবেন। এবং দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড পিপল টু আন্ডারস্ট্যান্ড। জি, আমাদের এই আলোচনা চলবে, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আমরা আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন 3 গ, কথা বলছি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে। সঙ্গে আছেন মোহাম্মদ জমির এবং অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আপনার কাছে বিরতির আগে ছিলাম। আমাদের এই দ্বিপাক্ষিক কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে আপনি মনে করেন? এখন যেহেতু আমরা একটা বিশ্বায়নের যুগে আছি এবং বিশেষ করে গত 1 দশকে দক্ষিণ এশিয়াতে যেই অর্থনৈতিকভাবে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই প্রেক্ষাপটে কিন্তু আপনার ইকোনমিক ডিপ্লোমেসি একটা বড় বিষয়। তবে চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে আমরা কিন্তু একই সঙ্গে বৃহৎ শক্তিগুলোকে ডিল করছি। এখন সেটা ডিল করতে গিয়ে আমরা হয়তো অনেকে বলি যে আমরা একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ফলো করছি, যেটা বাস্তবতা। আমরা একই সঙ্গে ভারতকে এনগেজ করছি বাংলাদেশের ব্যাপারে, চীন এনগেজ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যারা খুবই ক্রিটিক্যাল ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, তারাও কিন্তু এখন জন কেরি সফর করে গেছেন। জাপানের সাথে আমাদের চমৎকার সম্পর্ক আছে। আমরা রাশিয়া থেকে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য উই আর গেটিং সাপোর্ট। ফলে বাংলাদেশ ইজ শোয়িং এ ভেরি ম্যাচিওর ডিপ্লোমেসি। তারপরেও কিন্তু চীনের সঙ্গে যেহেতু বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ভারতের এক ধরনের বৈরী একটা পরিবেশ তৈরি হচ্ছে, আমি বলছি না যে তারা একটা বৈরী সম্পর্ক তৈরি করেছেন, একটা বৈরী পরিবেশ যেটা আমরা একসময় কোল্ড ওয়ারের সময় দেখেছি দুই পরাশক্তির মধ্যে। তো এই পরিবেশটাতে বাংলাদেশের চীনের যে সহায়তা বা বাংলাদেশের যে চীনের যে প্রেজেন্স, এইটাকে কোনো দেশ কিছুটা সংশয়ের দৃষ্টিতে দেখতে পারে। সেটাকে বাংলাদেশ কূটনৈতিক উপায়ে মোকাবেলা করা উচিত হবে। এবং সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আশ্বস্ত করা, কারণ বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে শান্তি বজায় রাখার জন্য এবং বাংলাদেশ কোনো রাষ্ট্রের জন্য ভীতি সৃষ্টি
কোনো ইচ্ছাও নাই আর সেই সুযোগও নেই। আমরা পাকিস্তানের মতো রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, যে রাষ্ট্রটি বাংলাদেশের বিরুদ্ধে 71 সালে যেমন ছিল এখনও সেইভাবে কাজ করছে, তারপরেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, আবার পাকিস্তানের সঙ্গে আমাদের এই সংকটগুলো আমরা মোকাবেলা করব। তার মানে কি আমাদের পররাষ্ট্রনীতির এই যে ম্যাচুরিটি এবং এর যে একটা মানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার যে একটা চেষ্টা, তো সেই প্রেক্ষিতে যখন চীন বা যে কোনো দেশ যখন তাদের যে অর্থায়ন আমাদের প্রয়োজন, যেমন জাপানের সঙ্গে আমাদের কিন্তু বেশ ভালো কতগুলো মেগা প্রজেক্টের সহযোগিতা আছে, তো সেই জায়গাটি মাথায় রেখে আমার মনে হয় যে সরকারের উচিত হবে যে রাষ্ট্রগুলো, কারণ প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে একটা কূটনীতি আছে, একটা স্ট্র্যাটেজিক কনসিডারেশনের বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, যারা করছে এটা তাদের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইবে কেউ কেউ, যে মনে করতে পারে যে আমাদের সঙ্গে সেই দেশের সম্পর্ক অত ভালো না, তোমরা কেন সেই তাদের সাথে সম্পর্ক এত ভালো করতে যাবে, মানে এই ধরনের বিষয়গুলো আপনার আসতে পারে। তো যেগুলো নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশকে বিবেচনা করবার যে একটা চেষ্টা। মিসপারসেপশন, মানে বাংলাদেশের মানে আমরা কিন্তু অবস্থানগত, খুব পরিষ্কারভাবে কিন্তু আমরা বলে দিয়েছি যে আমরা আসলে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে যার সাথে সম্পর্কের যেই ধরনের মিউচুয়াল বেনিফিটস বা গেইন আছে তার ভিত্তিতে আমরা সম্পর্ক স্থাপন করছি। জি, মোহাম্মদ জমির, আপনার কাছে ছোট করে প্রশ্নটি, সেটি হচ্ছে বাংলাদেশে চীনের ঋণ এবং বাণিজ্য দুটিই বাড়তেছে, কিন্তু বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়তেছে না। আপনি না, এই বিষয়টাকে আমি কিভাবে- এর সঙ্গে একটু যোগ দেবো। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা জিনিস প্রেক্ষাপট মনে রাখতে হবে, এই যে আমাদের সামুদ্রিক অর্থনীতি যেটা ব্লু ইকোনমি, সেখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আছে। এখানে এই যে সোনাদিয়াতে চায়না বলেছে ডিপ সি বন্ধ তারা করতে চায়, সব কিছু করছে, ওখানে রিসোর্স মোবিলাইজেশন যেটা আছে, গ্যাস আছে, তেল আছে কিনা। কেন আমি সেদিন পড়ছিলাম একটা আর্টিকেল, ডেলি স্টারে ছিল, যে লস অ্যাঞ্জেলেসে একজন জিওলজিস্ট তিনি বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা বেতে কোনো না কোনো কারণে এই গত 200 বছরে ওখানে রিসার্চ আর এক্সপ্লয়টেশন করা হয়েছে। বে অফ বেঙ্গল একমাত্র বে যেখানে কিনা কোনোদিন করা হয়নি। এবং দ্বিতীয় পয়েন্ট সে বলছে যে তার মতে, জিওলজিস্ট হিসেবে তার ধারণা, এটা কতটা সমর্থনযোগ্য আমি জানি না, কিন্তু সে বলছে ওখানে যতটা গ্যাস আছে দ্যাট ইজ মোর দ্যান ইরাক, সৌদি আরেবিয়া অ্যান্ড কাতার কম্বাইন্ড। বিগ, মানে অনেক বড় মাপের হিউজ সুখবর বলা যায়। কিন্তু এইটা সুখবর, কিন্তু এট দ্য সেম টাইম এটা কতদূর হবে কেউ জানে না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে এই যে ঋণ এবং সুদের ব্যাপারটা। শ্রীলঙ্কায় একটা বিরাট তারা করেছে, চায়না গিয়ে ওখানে বিরাট ডিপ সি পোর্ট করে দিয়েছে, কিন্তু শ্রীলঙ্কার সবচেয়ে বেশি এখন বর্তমান দুটো শব্দ আছে, সুবিধা অসুবিধা, তাই না? আমি আরেকটা শব্দ ব্যবহার করি, সেটা বেসুবিধা। তো সেটা আমার ক্ষতিকারক আপনি না বলে আপনি বেসুবিধা আমি শব্দটা বেসুবিধা ব্যবহার বলছি। করছেন। এই যে বেসুবিধার সৃষ্টি হয়, কেন যে কোনো শব্দ যে কোনো ভাষায় বিবর্তনের কারণে, প্রয়োজনে সেটা তৈরি করা হয়। তা আমি বেসুবিধাটা বলছি এই কারণে যে খুব ভালো কথা, সহযোগিতা হচ্ছে, চীন ঋণ দেওয়ার কথা বলছে, আমরা ঋণ নিচ্ছি, তারপরে সেটা ফেরত দিতে না পারি, কিংবা মনে করেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হ্যাঁ তোমাদেরকে আমরা ঋণ দিচ্ছি এত, কিন্তু এইটার জন্য টেন্ডারের জন্য খালি চাইনিজ এন্টারপ্রেনার যারা তারা পার্টিসিপেট করতে পারবে, আর কেউ পারবে না। এইটা বেসুবিধা, এইটা বেসুবিধা। তারপরে ওখানে ওইটা হচ্ছে যে ওই এক রকমের লেখা আগে হতো না, ছোটোবেলায় দেখতাম যে একটা কালি আছে যেটা লেখার সময় বোঝা যায় কিন্তু তারপরে শুকিয়ে যায় আর পড়া যায় না। তো সেরকম এটা হচ্ছে যে আনরিটেন অ্যাসপেক্টস অফ দ্য লজ অফ কন্ট্রাক্ট, এইটা আমাদেরকে এখন যেমন আসছে বলা হচ্ছে যে আমাদের এখানে কেউ বলছে 20টা, কেউ বলছে 25টা চুক্তি হবে আর 20টা হবে এমইউ সাইন। হ্যাঁ, এখন এই জিনিসটা খালি সিগনেচার করা খুব ভালো কথা, এটা রাজনৈতিক প্রেক্ষাপট একটা আছে যে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি হচ্ছে, আস্থা বাড়ছে, আস্থা বাড়ার একটা এটা প্রতিফলন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব কেয়ারফুলি এইটাকে বিবেচনা করে দেখতে হবে যেরকম সত্যি আমাদের যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা বিনিয়োগ করে আমরা যখন ফেরত দেওয়ার কথা উঠবে সেটা আমরা কি সুদে আসলে মিলিয়ে এটা আমরা কি ঠিকমতো দিতে পারবো কি না। কারণ চীনের অন্তর থেকে তারা চেষ্টা করবে, কিন্তু আমাদের এখানে যেটা আছে যে আমাদের মধ্যেও আমাদের মনে রাখতে হবে যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ এই কদিন আগে আপনি দেখেছেন যখন টেরেসা মে যখন প্রাইম মিনিস্টার হলো ব্রিটেনে, ওয়ান অফ দ্য ফার্স্ট থিং শি ডিড
was to point out that she had reservations about a nuclear plant একটা হচ্ছে ওখানে ব্রিটেনে, যেটা চায়নার হচ্ছে 61% শেয়ার হোল্ডার, এবং ফ্রান্সরা আছে তার সঙ্গে। উনি বললেন পুরো জিনিসটা খতিয়ে দেখতে হবে, যেরকম সত্যি সত্যি যা যেভাবে করা হয়েছে ঠিক মতো এটা। সো চাইনিজ ঋণ সবাই নিতে আগ্রহী, তবে অনেকেই আস্তে আস্তে শিখছে যে ওয়ান হ্যাজ টু, মানে বেটার টু বি কেয়ারফুল দ্যান টু বি সরি। এবং এই জিনিস আমি মনে করি, কারণ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে হ্যাঁ, চীন এগিয়ে আসছে, জি। যার কারণে বিবিআইএন, বিসিআইএম, তারপরে বিমস্টেক সবাই উপকৃত হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সার্বিকভাবে আমাদের বসে ঠান্ডা মাথায় চিন্তা করে এগোনো উচিত। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। জি, আমরা একটু শ্রেণী পেশার মানুষের মতামত শুনবো। জি, আমার প্রশ্ন দেলোয়ার স্যারের কাছে যে কি কি উপায় অবলম্বন করলে আমরা বাংলাদেশ চীনের মাধ্যমে চীনের কাছে বেশি বেশি পণ্য আমদানি করতে পারবো, রপ্তানি করতে পারবো, এবং চীন আমাদের কাছ থেকে আমদানি করতে পারবে। জি, অসংখ্য এটা তো ধন্যবাদ। হয়েছে কথা। জি, আমার নাম আবুল হোসেন, আমি একটা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে জব করছি। আমরা যেহেতু প্রিন্টিং জবে আছি, তো আমাদের অর্ডারগুলো গার্মেন্টস থেকে এবং গার্মেন্টস ব্যাং হাউস থেকে আসে। তো আমরা উপলব্ধি করতে পারছি যে তাজিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের পরে আমরা অনেকটাই ঘাটতিতে পড়ে গেছি, এবং এই ঘাটতিটা থেকে আমরা উঠে আসতে হলে, পরিত্রাণ পেতে হলে চীনের কতটুকু সহযোগিতা পেতে পারি বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। জি, আমি সালমান, আমি ব্যবসা করি। আমার প্রশ্ন দুইজন স্যারের কাছেই। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা একটু আগে আলোচনা করেছেন, কেউ বলছে 20টি, কেউ বলছে 25টি চুক্তি স্বাক্ষরিত হবে বা কিছু পেন্ডিং থাকবে যেগুলো নেক্সট হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কি নিজেদের ব্যক্তিগতভাবে এমন কোনো মতামত আছে কি যেটা আমাদের মানে চুক্তিটা যেটা করা হয়নি বা সিগনেচার করার জন্য এখনো উঠে আসে নাই, এমন কোনো দিক কি আছে যেটা আপনারা মনে করছেন ব্যক্তিগতভাবে যে এরকম কিছু একটা হলে আমাদের দেশের জন্য খুব ভালো হবে? অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার স্যারকে প্রশ্ন করতে চাই। আমি খালিদ আহমেদ। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে কৃষি, শিল্প, ব্যবসা, সামরিক ক্ষেত্রে বর্তমানে চীনের ভূমিকা কি, বর্তমান কি চিন্তা করছে এই বিষয়গুলোকে নিয়ে? জি, Thank you. অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরি। অধ্যাপক দেলোয়ার হোসেন, রপ্তানি বৃদ্ধির ব্যাপারটা কিন্তু এটার দুটো দিক আছে। একটা হচ্ছে রপ্তানি, আমাদের যে রপ্তানির যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আমরা এক্সস্ট করছি কিনা, বা যেমন একটা কথা বলা হয় যে আমাদের রপ্তানিকে ডাইভার্সিফাই করতে হবে, এটাকে বহুমুখীকরণ করতে হবে, এবং সেটার মাধ্যমে আমরা যদি চীন বা ভারত বা অনেক বাজার কিন্তু আছে যে বাজারে আমরা প্রবেশ করতে পারি। আরেকটি বিষয় আছে যে রপ্তানি বৃদ্ধির একটা বড় ওয়ে হচ্ছে যে যদি ওই দেশের বিনিয়োগ বৃদ্ধি পায়, তাহলে যেমন আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর যে সম্পর্ক, মেক্সিকো সবসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করত। এখন দেখা যাচ্ছে মেক্সিকো প্রচুর পরিমাণ রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। কিভাবে করে? কারণ এই নাফটা চুক্তি হওয়ার পরে মেক্সিকোতে বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ইনভেস্ট করার কারণে তাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বাড়িয়েছে, এবং সেই ক্যাপাসিটির মাধ্যমে তারা রপ্তানি করছে। ফলে এই রকম বিষয়গুলো চিন্তা করা যেতে পারে চীনের সঙ্গে বা ভারতের সঙ্গে। যদি আমরা শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নয়নের একটা চিত্র দেখি, ঐতিহাসিক চিত্র, সেখানে দেখা যাবে যে একসময় যেই দেশগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে ডেভেলপমেন্ট অর্জন করেছে, যেমন জাপান শিপ বিল্ডিংয়ের মাধ্যমে করেছে, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আস্তে আস্তে পরের যে ধাপে যারা শিল্পায়ন করে তাদের কাছে চলে আসছে, এবং চীন কিন্তু সেই পরের ধাপের একটা দেশ। আবার চীনের পরে যারা করছে, চীন বা আপনার এশিয়ান টাইগার্স, সিঙ্গাপুর আছে, তাইওয়ান আছে, সাউথ কোরিয়া আছে, তাদের পরের ধাপে কিন্তু বাংলাদেশ, ভারত, ব্রাজিল এই দেশগুলো আসছে। ফলে ন্যাচারালি গার্মেন্টস সেক্টর যখন চীনের সাথে যদি আমাদের অর্থনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হয়, তাহলে সেখানে আমাদের গার্মেন্টস সেক্টর বেনিফিট হতে পারে এই জন্য যে আমাদের গার্মেন্টসেও চীন বিনিয়োগ করতে পারে, এবং চীন যেই রপ্তানিটা তারা করছে, এবং চীনের যে জনগণ যারা, চীনকে আমরা লেবার ইন্টেন্সিভ কান্ট্রি বলি, কিন্তু চীনের জনগণের মধ্যে যেটি শুরুর দিকে অ্যাম্বাসেডর জমির বলছিল যে এই যে চীনের জনগণ কিন্তু আস্তে আস্তে তারা হোয়াইট কলার জবে যাচ্ছে, তারা আরও কমফোর্টেবল জীবন চাচ্ছে। তার মানে তারা এই যে গার্মেন্টসের মধ্যে শ্রমঘন পরিবেশে কাজ করতে চায় না। তার মানে চীন কিন্তু তাদের গার্মেন্টস এই ফ্যাক্টরিগুলো রিলোকেট করতে যাচ্ছে। ফলে সেখানে কিন্তু বাংলাদেশ একটা সম্ভাবনাময়। ফলে এইভাবে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ডেভেলপ করে, যেমন এখন একটা কম্পিটিটিভ অবস্থান অনেকে চিন্তা করছে, কিন্তু এটা কিন্তু আসলে অতীতের ব্যাপার। 90-এর দশকে বা 2000-এর দশকে কম্পিটিশনটা ছিল, এখন এর অনেক বেশি। চীন চাচ্ছে যে বাংলাদেশ সহ আরও কিছু বন্ধু রাষ্ট্রে এগুলোকে রিলোকেট করা, এবং এর মাধ্যমে আমাদের গার্মেন্টস সেক্টর একদিকে যেমন ডেভেলপ করবে, অন্যদিকে গ্লোবালি
আমরা চীনের সঙ্গে কম্পিট করবো না, তখন বরং অন্য এক রাষ্ট্রগুলোর সাথে কম্পিট করলে যেটা আমাদের জন্য আরও কম্পারেটিভ অ্যাডভান্টেজ ভালো থাকবে। আর চীনের মানে যেই সেক্টরগুলো, কারণ 29টা চুক্তি বা এমওইউ হওয়ার কথা আমার মনে হয় একেবারে আপনার মানে আইসিটি সেক্টর থেকে শুরু করে সব কিছু কিন্তু কাভার করা হয়েছে। এবং তবে চুক্তিটি যেই সেক্টরগুলোতে হচ্ছে সেটা আপাতত আমরা দেখছি যে পাওয়ার সেক্টর এবং আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য। তো আমি মনে করি সেটি ঠিকই আছে, হয়তো পরবর্তী পর্যায়ে হয়তো অন্যান্য সেক্টরগুলো, কৃষি বা অন্যান্য সেক্টরকে আমরা ইনক্লুড করতে। আমি এখানে বিশেষ করে যেগুলো প্রকল্প আকারে চুক্তিতে করার চেষ্টা করা হচ্ছে এবং হয়তো সেটাই হবে, একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। রাজশাহীতে কিন্তু খাবার পানির খুব সাংঘাতিক সংকট আছে। দ্বিতীয়টা হচ্ছে এক্সপ্যানশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রজেক্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর হচ্ছে পদ্মা সেতুর ওপরে রেল লিঙ্ক ফেজ 1 অ্যান্ড ফেজ 2। এইটা চায়না যতদূর সম্ভব তারা তত তাড়াতাড়ি করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, অন্য কেউ পারবে না। এটা দিস ইজ ওয়েল নোন ফ্যাক্ট ইন টার্মস অফ চাইনিজ এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং আন্ডার পিসিজিবি, এইটা হচ্ছে আনাদার ভেরি ইম্পর্টেন্ট। কারণ পাওয়ার গ্রিড নেটওয়ার্কটা, আমাদের অনেক পাওয়ার তৈরি করা হচ্ছে কিন্তু গ্রিডটাকে ঠিক করে করা, সেই গ্রিডের মাধ্যমে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা, এটা চায়না যতটা ভালো করতে পেরেছে সেটা অন্যরা কেউ পারেনি। তারপরে যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন অফ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। এবং এটা যদি করতে পারে তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন অফ গুডস, পার্টিকুলারলি আমাদের যে রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরির যা কিছু আছে সেটার খুব ত্বরান্বিত হবে। লাস্ট যেটা আছে মডার্নাইজেশন অফ টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি। কারণ আপনাদের মনে রাখতে হবে এই যে বর্তমানে এখন বাংলাদেশে আমাদের যখন আওয়ামী লীগ সরকার প্রথমে আসে 2009 সালে, তখন 5.2 কোটি লোক তাদের হাতে মোবাইল ফোন ছিল। টুডে সবাই স্বীকৃত যে এখন প্রায় 13.1 কোটি লোক হাতে মোবাইল ফোন আছে। এই যে প্রায় 8 কোটি বেড়েছে গত 8 বছরে, মানে প্রতি বছরে 1 কোটি করে লোক তারা মোবাইল ফোন কিনছে। মোবাইল ফোন কেনা মানে কি, যে আমি কিনছি, এর মধ্যে পয়সা খরচা করছি এবং প্রতি মাসে আমাকে একটা রিকারিং এক্সপেন্ডিচার, আমাকে পয়সা খরচা করতে হবে এর পিছনে। তো এই জিনিসটা মানে আমার ওই ইনকাম গ্রোথ যেটা সেটা বাড়ছে এবং দ্যাট ইজ বিং রিফ্লেক্টেড ইন দ্য পার ক্যাপিটা ইনকাম। সেকেন্ড পয়েন্টটা যেটা হচ্ছে, সেখানে যদি আমাদের ইন্টারনেট ইউজার্স এখন 5 কোটি ছাড়িয়ে গেছে, তো সেইটা যদি সূত্রে চাইনিজরা যেরকমভাবে তারা পুরো জিনিসটা সার্বিকভাবে যে প্যারাডাইমটা তৈরি করেছে, যেভাবে তারা ম্যাট্রিক্সটা ব্যবহার করছে, সেটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে উইল রিয়েলি মুভ ফরওয়ার্ড ভেরি ফাস্ট, মাচ ফাস্টার দেন ইন্ডিয়া। এবং ইন্ডিয়াতে এখনও প্রায় 30 কোটি লোকের কাছে মোবাইল ফোন নেই। সেখানে বাংলাদেশের শতকরা 40% ইন্টারনেট ক্যাপাসিটি আছে, আর মোর দেন 90%। তো সেই দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এখানে চায়না যদি আমাদের সহায়তা করে তাহলে, আর আমাদের মনে রাখতে হবে যে চায়নার সাথে যে আমাদের সম্প্রীতি বাড়ছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এইটা কিন্তু প্রথমে আমেরিকা অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু হঠাৎ করে জন কেরি সাহেব আসার কারণটা কি? তিনি চিন্তিত, আমেরিকা চিন্তিত। আমেরিকা চিন্তিত কেন? যে ভারতকে ছেড়ে যদি বাংলাদেশ চীনের ওপরেও একটু হাত রাখে তাদের পিঠে, তার মানে একটা উভয় একটা সম্মতার সম্ভাবনা আছে। তাতে হঠাৎ করে কেরি সাহেব আসবেন, একদিন এত বছর হয়ে গেল কোনোদিন 32 নম্বরে গেলেন না, উনি গিয়ে সেখানে অনেক কিছু লিখলেন, অনেক কিছু বললেন, উইচ ইজ ভেরি গুড, ইটস এ ভেরি প্রোঅ্যাক্টিভ স্টেপ ফরওয়ার্ড। কিন্তু এই যে আমাদের আজকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের একটা বিশেষ একটা ভূমিকা হচ্ছে, যেখানে আমরা যাচ্ছি সব জায়গায় একটা দিস আর অল পার্টিকুলারলি আমি বলবো বিকজ এই যে উনি বললেন, খুব ভালো কথা বলেছেন উনি, যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উনি বলেছেন সেটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে আমাদের বহুপাক্ষিক ভারসাম্য পররাষ্ট্রনীতি, দ্যাট ইজ পিভটাল। এবং এই জিনিসটা কিন্তু আগে ছিল না, নয় এদিকে নয় ওইদিকে। আমরা এগোতে পারছি এবং আঞ্চলিক সহযোগিতা এবং উপাঞ্চলিক সহযোগিতার মাধ্যমে চীনকে এবং ভারতকে দুজনকে একত্রিত আমরা এগোতে পারছি। দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে এই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবার জন্য, কিছু সুপারিশ করবার জন্য। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিব আরেকটি বিরতির পর কথা বলবো বাংলাদেশ চীন সম্পর্ক নিয়েই। তখন অতিথি হিসেবে থাকবেন দুজন বিশিষ্ট ব্যক্তি, মোহাম্মদ আজিজুল হক এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদের সঙ্গেই
দর্শক, আপনারা দেখছেন 3গ এবং আমরা কথা বলছি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো সাবেক রাষ্ট্রদূত এবং বিশেষ করে চীনের রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক এবং সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে। আর শুরু থেকেই আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। আমরা আলোচনা শুরু করতে চাই। চায়নাতে আপনি ছিলেন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের। আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কটা, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসতেছেন, এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন উচ্চতায় যাবে, এটা আমাদের প্রত্যাশিত, এবং অনেকগুলো চুক্তি হবে, অনেকগুলো MOU সাইন হবে। এই প্রেক্ষিতে এই কূটনীতির বড় চ্যালেঞ্জ কোনটি? আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি না, আমি মনে করি ইটস অ্যান অপরচুনিটি। শি জিনপিং উনি হচ্ছেন চায়নার প্রেসিডেন্ট, তবে শুধু প্রেসিডেন্টের পদে শুধু উনি অধিষ্ঠিত নন, একই সঙ্গে উনি হচ্ছেন চেয়ারম্যান অব দি সেন্ট্রাল মিলিটারি কমিশন অ্যান্ড সেক্রেটারি জেনারেল অব দি কমিউনিস্ট পার্টি অফ চায়না অ্যান্ড প্রেসিডেন্ট। তো তিনটা পদই উনি অলঙ্কৃত করে আছেন। তো দিস মেক্স হিম দি an extremely powerful leader। এবং এটা তো অনস্বীকার্য যে আমরা যদি পলিটিকো ইকোনমিক এবং মিলিটারি অ্যাসপেক্ট দেখি, চীনের এই তিনটা জিনিস কনসিডার করি, তাহলে এসবের বিচারে, সার্বিক বিচারে আপনি বলতে পারেন যে আনডাউটেডলি চায়না ইজ দি সেকেন্ড মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড আফটার দি USA। নিকট অতীতে যেমনটি আপনারা জানেন যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী সফর করেছিলেন চায়না। উনি প্রত্যেক টেনিউরে একবার করে চায়না সফরে যান, এটাই স্বাভাবিক নিয়ম, এটাই এক্সপেক্টেড। তো এখন যে শি জিনপিং এসছেন, সেটা একটা ফিরতি সফর হিসেবে আমরা ধরে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, তিনি আমন্ত্রণ জানালেন, মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে আবার আমন্ত্রণ করলেন এবং ইতিবাচক সাড়া দিয়েই তিনি আসছেন। তো এইটা ইটস অ্যান অপরচুনিটি, এটা তো আমি চ্যালেঞ্জ হিসাবে মোটেই দেখি না, অপরচুনিটি। এবং এতে আপনি যেমনটি বলেছেন অলরেডি, যে এটা আমাদের বাংলাদেশ চায়না রিলেশনসকে একটা নতুন হাইটে, উচ্চতায় নিয়ে যাবে। এবং চায়নার প্রেসিডেন্ট যখন কোনো দেশ সফর করেন, চায়নার যে ইনভেস্টার্সটা, চায়নার সাধারণ আপামর জনসাধারণ, তারা কিন্তু একটা আনঅ্যাম্বিগুয়াস সিগন্যাল পায় যে এই দেশের সঙ্গে আমাদের সরকার একটা যে সম্পর্ক আছে তাকে আরও এগিয়ে নিতে চায়, আরও নিবিড়তর করতে চায়। তো সেটা একটা ক্লিয়ার সিগন্যাল। এতে হবে কি, যে আপনার এই যে আসছেন উনি, এমন একটা ভিজিটে, ভিভিআইপি লেভেলের ভিজিট, যখন হেড অফ স্টেট বা হেড অফ গভর্নমেন্ট ভিজিট করেন, তখন কনসার্ন দুটো দেশই চিন্তা করে যে যতগুলো ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ অ্যাগ্রিমেন্টস, প্রোটোকল, MOU, এসব লেটার্স অফ এক্সচেঞ্জ, এগুলো সাইন করতে। তো সেটা হবে, এবং সেটা তো আমাদের সম্পর্ককে, বাংলাদেশের চায়নার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে, এটা তো আছেই। কিন্তু তাছাড়া যে আমাদের আরেকটা বিষয় যেটা আমরা চাই, যে বিনিয়োগ, এই চাইনিজ যে বিনিয়োগকারীরা আছেন, বোথ ইন দি প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরস, প্রাইভেট কোম্পানিজ আছে, আবার পাবলিক সেক্টর এজেন্সিজ আছে, তারা কিন্তু একটা ক্লিয়ার সিগন্যাল পেয়ে যাচ্ছে যে আমরা ও দেশে যেতে পারি এবং আমাদের সরকার সর্বাত্মক সহযোগিতা করবেন এই বিনিয়োগের বিষয়ে। তো আপনার বিবেচনায় এই চাইনিজ প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের বিশেষ করে বাংলাদেশে চাইনিজ বিনিয়োগের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে? ডেফিনেটলি, সার্টেনলি, জি, সেটা তো অবশ্যই। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনার কাছ থেকে শুনবো, এই যে বিনিয়োগ সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ যারা এ নিয়ে গবেষণা করেন, আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? আপনি যদি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কগুলো দেখেন, তাহলে দেখবেন যে বাণিজ্যের দিক থেকে, বিশেষ করে চীন থেকে বাংলাদেশের আমদানি উত্তরোত্তর বাড়ছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা সময় ছিল কিন্তু ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল, যেখান থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করতাম। ধীরে ধীরে সেখান থেকে বাড়তে বাড়তে এখন প্রায় ভারতের চেয়ে দ্বিগুণ পরিমাণ আমাদের পণ্য আমদানি হয় চীন থেকে।
এবং চীনের থেকে আমদানির সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হলো এগুলো উত্তরোত্তর এটা ডাইভার্সিফাইড হচ্ছে, অর্থাৎ কতিপয় পণ্যের ভিতরে নেই, আমরা এখন বিভিন্ন রকমের পণ্য চাহিদা তৈরি হচ্ছে এবং তার মধ্যেও যেটি অধিকাংশ হলো কাঁচামাল, মধ্যবর্তী পণ্য অথবা মেশিনারিজ, যেটা আমাদের এখানে যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, অভ্যন্তরীণ শিল্প বা রপ্তানিমুখী শিল্প, তার জন্য কাজে লাগছে। কিন্তু এর বিপরীতে গিয়ে যখন আপনি বিনিয়োগের যে বিষয়টি আনলেন, বিনিয়োগের যদি দিকে তাকান তাহলে দেখবেন চীনের বিনিয়োগ কিন্তু এখনও বড়ভাবে বাংলাদেশে বিকশিত হয়নি। এখন পর্যন্ত সব মিলে চীনের বিনিয়োগ সম্ভবত 400 বা $450 মিলিয়ন মতো। আমি যদি হংকংয়ের বিনিয়োগও যদি এটার ভিতরে ধরি, ফলে বিনিয়োগের দিক থেকে এখনও খুব বড় বিনিয়োগ আমরা এখানে পাইনি। যা বিনিয়োগ পাচ্ছি সেটিও শুধুমাত্র টেক্সটাইল খাতে, কিছু মেশিনারিজে রয়েছে, কিছু এগ্রিকালচারাল সেক্টরে রয়েছে। কিন্তু চীন কিন্তু বৈশ্বিকভাবে প্রচুর বিনিয়োগ করে প্রতি বছর এবং সর্বশেষ তথ্য অনুযায়ী $11,000 কোটি। হ্যাঁ, সে বিনিয়োগ তার রয়েছে। হ্যাঁ, এবং সেটি গত অর্থ বছরে সম্ভবত $150 বিলিয়ন সে বাইরে বিনিয়োগ করেছে। তার বিপরীতে এখানে বিনিয়োগ যা করছে সেটি একেবারেই নগণ্য। ফলে সেই দিক থেকে চীনের এই বিনিয়োগটি বাংলাদেশে আকৃষ্ট করার একটা সুযোগ রয়েছে, কারণ অন্যান্য জায়গা থেকে আমরা বিনিয়োগ পাচ্ছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি বলার সেটি হচ্ছে চীনের ক্ষেত্রে আপনারা সাম্প্রতিক সময় একটা শব্দ শুনবেন, আমাদের এখানে খুব প্রচলিত হয়নি, নিউ নর্মাল, একটা নতুন শব্দ চীন বলা শুরু করেছে। অর্থাৎ কথা হচ্ছে যে চীন আগের মতো অত বড় প্রবৃদ্ধি আর চাচ্ছে না। আগে যেমন 10% উপরে প্রবৃদ্ধি লাগবে, যে করে হোক আমাদের বড় রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, আমরা এগিয়ে যাব, 2 অঙ্কের ঘরে প্রবৃদ্ধি রাখবো, ওই জায়গা থেকে চীন নীতিগতভাবে সরে এসছেন। বলতে চাচ্ছেন যে আমাদের অত উচ্চ লেভেলের প্রবৃদ্ধি প্রয়োজন নেই, আমাদের প্রবৃদ্ধি কিছুটা নিচু হলেও চলবে, কিন্তু প্রবৃদ্ধিতে হতে হবে গুণগতভাবে মানসম্পন্ন। অর্থাৎ আমরা ওই ধরনের যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর পলিউশন হয় এগুলো আমাদের দেশে আমরা রাখতে চাই না। যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর এমপ্লয়মেন্ট লাগে কিন্তু রিটার্ন কম, অর্থাৎ শ্রমিকদেরকে যথেষ্ট মজুরি দেওয়া যায় না, ওই সমস্ত ইন্ডাস্ট্রি আমরা এখানে রাখবো না। ফলে যেটা হচ্ছে চীন নিজে থেকেই তার দেশের ভিতর থেকে লো ইন্ড বা লো টেক ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে এই ইন্ডাস্ট্রিগুলোকে ডিসকারেজ করছে যে তোমরা বাইরে চলে যাও। সেই শিফটমেন্টটা যেটা হচ্ছে চীনের বাইরে, এইটির সুবিধা বাংলাদেশে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং চীনের এই বিনিয়োগের একটা বড় সুবিধা হচ্ছে এই প্রত্যেকটা বিনিয়োগই হচ্ছে প্রচুর সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করে এবং লো টেক বলে আমাদের যে টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বা স্কিল তারা এটা অ্যাবজর্ব করার মতো তার ক্ষমতা রয়েছে। ফলে ওই ধরনের ইন্ডাস্ট্রিকে যদি আমরা বাংলাদেশে আনতে পারি বা আকৃষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের যে বিনিয়োগের একটা ঘাটতি রয়েছে সেটি আমরা পূরণ করতে পারি। এটি কিন্তু শুধু গার্মেন্টস বলছি না, এটির জন্য মেশিনারিজে হতে পারে, আমাদের র মেটেরিয়াল প্রোডাকশনে হতে পারে বা মধ্যবর্তী পণ্য কাঁচামাল উৎপাদনেও হতে পারে। সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সে রিলোকেট করছে এবং সেটি ভিয়েতনামে যাচ্ছে, আমরা যেটি ইঙ্গিত পাচ্ছি, ক্যাম্বোডিয়াতে যাচ্ছে কিছু, এমনকি মিয়ানমারে যাচ্ছে। সেই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে আসতে পারে। একটু শ্রেণী পেশার প্রতিনিধিরা রয়েছেন, দেখি তারা কি ভাবছেন। জি, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মানবাধিকার পার্টির চেয়ারম্যান। আমি চাচ্ছি বাংলাদেশ আর চীন দেশ, 2 দেশ মিলে এক হসপিটাল করলে অনেক কর্মসংস্থান বাড়বে এবং মেডিকেল কলেজ, নার্সিং হোম এইসব করে যেতে পারলে এবং বিভিন্ন সিটি করবে, ওদের দেশের মতো আমাদের দেশেও ছোট ছোট সিটি করলো, যেমন চিটাং সিটি, মানে শহরের বাইরে ছোট ছোট শহরের কথা আপনি বলছেন যে তারা এই ধরনের বিষয় পরিকল্পনা করতে পারে। রংপুরেও পঞ্চগড়ে অনেক গরিব মানুষ থাকে, ওদেরকে নিয়ে কিছু ঘরে বসে যাতে কর্মসংস্থানের দরকার হলে ওদেরকে ট্রেনিং এর মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে কিছু শিখিয়ে ওদের পণ্যগুলা বাইরে বেশি বেশি করে পাঠাতে হবে, কুটির শিল্পের জিনিস। আমি অনন্যা রহমান, নর্থ ইউনিভার্সিটিতে পড়ছি। আমার প্রশ্ন মোয়াজ্জেম স্যারের কাছে। বাংলাদেশ চীনের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্কের পরবর্তী যে উন্নয়ন, এই ব্যাপারটি অন্যান্য দেশ যাদের সঙ্গে বাংলাদেশের পূর্বেই বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠাপিত হয়ে আছে তারা কিভাবে দেখছে এবং আমরা পুরো ব্যাপারটি কিভাবে সমন্বয় করতে পারি? অনেক ধন্যবাদ। জি, আমি ডক্টর মোয়াজ্জেম ওনার দৃষ্টি আকর্ষণ করছি। কোশ্চেনটা হচ্ছে চীন আজকে সারা ওয়ার্ল্ডে তাদের পণ্য যেভাবে মার্কেট তারা দখল করে রাখছে, একটা একটা করে বলি, যেমন গার্মেন্টস সেক্টরে তাদের মার্কেটের দাম এমন কমিয়ে রাখছে যে বাংলাদেশের পণ্য কিন্তু সেখানে আর বাইরে বিক্রি হচ্ছে না। অর্থাৎ তারা মার্কেটটাকে প্রথমেই মার্কেট দখল করার চেষ্টা করছে, করে তারা ভালো মার্কেটটাকে দখল করে ফেলছে। এখন উনি ওনার কাছে এই কোশ্চেনটা আমার, উনি বলছেন যে তাদের যেগুলি লো ইনকাম এবং যেগুলিতে ইনভেস্টমেন্ট বেশি অথচ স্যালারি ঠিকমতো দেওয়া যাবে না, এগুলি বাংলাদেশে নিয়ে আসবে। এমনি আমরা ওদের থেকে এখন ভালো অবস্থায় আছি
এবং আমাদের শিল্প যেটা আমরা বাইরে পাঠাচ্ছি বা ইয়ে করছি তাদের সাথে আমাদেরই একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি হয়েছে। প্রশ্নটা করুন না, কোশ্চেনটা আমি আসতেছি। তো আমাদের একটা কম্পিটিটিভ মার্কেট তৈরি হয়ে গেছে অলরেডি সারা ওয়ার্ল্ডে। সেখানে আমরা কেন ওদের এখন এই যে বোঝা, এই বোঝাটা কেন আমরা আমাদের ঘাড়ে নিয়ে আমরা একটা বিপদে পড়বো? অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশ্নগুলো ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনাকে লক্ষ্য করে আমার মনে হয় যে জনাব সাবেক রাষ্ট্রদূত জনাব আজিজুল হক আপনিও জবাব দিতে পারেন। ডক্টর গোলাম মোয়াজ্জেম, দেখুন, একটি দেশ যখন, আমি আপনার প্রশ্ন দিয়ে শুরু করছি, যখন একটি দেশ যখন অর্থনৈতিকভাবে উন্নত হতে শুরু করে তখন অন্যান্য দেশগুলো সেই দেশের ব্যাপারে আকর্ষণ বোধ করে। এটি ভাবার কিন্তু কোনো কারণ নেই যে উন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলো এমনি এমনি বাংলাদেশে এত এত বড় বড় বিনিয়োগ নিয়ে আসছে। তারা এই কারণেই বিনিয়োগ নিয়ে আসছে, বাংলাদেশের এই ধরনের বিনিয়োগ করার ফলে যে রিপেমেন্ট করতে হবে বা সুদ সহ যে টাকা দিতে হবে এটি দেওয়ার ক্ষমতা আমাদের আছে, এটি তারা জানেন এবং সে কারণেই তারা বড় বিনিয়োগ এখানে করতে আগ্রহী। এবং সেই এই ধরনের ব্যাপারটি শুধু চীনের জন্য হচ্ছে না, আপনি তাকে দেখবেন জাপান কিন্তু সম্প্রতি বাংলাদেশের সঙ্গে $6 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে বিভিন্ন ধরনের অবকাঠামো প্রকল্পে। ভারত করেছে $2 বিলিয়ন। বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে 4 বছর মেয়াদী কৌশলগত কাঠামো ঠিক করেছে। এশীয় উন্নয়ন ব্যাংক করেছে। ফলে প্রত্যেকেই বাংলাদেশ, সবাই চায় যে একটা সাকসেস স্টোরির অংশ হতে। ফলে সেই হিসেবে এখানে খুব বড় কনফ্লিক্টের বিষয় এখানে নেই। কনফ্লিক্টটা হতে পারে তখনই যখন এই ধরনের ব্যবসায়িক বিষয়গুলোর সাথে যদি কোনো রাজনৈতিক সংশ্লেষ যুক্ত হয়। আমাদের দিক থেকে যেটি সুনিশ্চিতভাবে যে নীতিগত অবস্থানটি থাকা দরকার বা যেটি ডিপ্লোমেসির দিক থেকে থাকা দরকার, আমার মনে হয় রাষ্ট্রদূত মহোদয়ও বলবেন সেটি হলো আমাদের দিক থেকে কূটনৈতিক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ব্যবসায়িক সম্পর্ক বা ব্যবসায়িক ভিত্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মেসেজটি যেন সকলের কাছে যায়। আমরা এদিক থেকে যেন কোনো রাজনৈতিকভাবে কাউকে সুবিধা দিচ্ছি বা দিচ্ছি না এরকম মেসেজ যেন আমাদের দিক থেকে না যায়। যদি কূটনৈতিকভাবে ওই ব্যালেন্সটি আমরা রাখতে পারি, অর্থাৎ ব্যবসায়িকভাবে যদি সকলের সাথে একটা সম অবস্থা রাখতে পারি, তাহলে সকলেই আমাদের সাথে যৌথভাবে কাজ করতে পারবে। খুব বড় আসলে এখানে দ্বিমত সৃষ্টির কারণ নেই। জনাব আজিজুল হক, আমাদের এক দর্শক যে প্রশ্নটি করলেন, প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে এই যে মানে বিশেষ করে হাসপাতাল খাতে বিনিয়োগের কোনো সম্ভাবনা আছে কি না, কিংবা যৌথভাবে এখানে হাসপাতাল স্থাপনের কোনো বিষয়টি বিবেচনা করা যায় কিনা? আপনি তো সেখানে রাষ্ট্রদূত ছিলেন। আমার মনে হয় যে কোনো বিনিয়োগে যদি চীন যদি দেখে যে এটা বাংলাদেশের লোকের উপকার হবে এবং সেখানে তাদেরও কিছু লাভ হবে, তারা একটা জিনিস ফলো করে এবং যে কোনো দেশ ফলো করে, রিয়েলি উইন উইন কোঅপারেশন। একজন উইন করলো আরেকজন লস করলো, সেটা তো কোনো কোঅপারেশন হলো না। তারা যদি দেখে যে কোনো সেক্টরেই যদি দেখে যে না একটা উইন উইন কোঅপারেশনের সম্ভাবনা আছে এবং তাতে করে ব্যাপকভাবে জনগণ দুই দেশেরই উপকৃত হবে এবং সর্বক্ষেত্রেই যে দুই দেশের বিষয়টা একেবারে সমভাবে হবে তা না। আমরা যে ট্রেড ডেফিসিট কান্ট্রি, তাদের সঙ্গে ট্রেডে আমরা অনেক পিছিয়ে আছি, তো তারা কিন্তু চায় মিনিমাইজ করতে, এটা একেবারে সিনসিয়ারলি চায়, আন্তরিকভাবে চায়। তো তারা যদি দেখে যে এটা করলে বাংলাদেশের বেশ খানিকটা উপকার হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে একটা ভারসাম্য আসবে, নিশ্চয়ই করবে। আরেকটা জিনিস আমি ওই ডাক্তার সাহেবের প্রশ্নের একটু উত্তর দিতে চাই, যেখানে কিন্তু জোর করে কোনো ইম্পোজিশন নাই, নো ইম্পোজিশন অ্যাট অল। আমরা নিচ্ছি, তারা অফার করছে, আমরা যদি ওটা আমাদের জন্য সুবিধাজনক মনে করি, অনলি দেন উই আর গোয়িং টু অ্যাকসেপ্ট। প্রশ্ন আসে না। এখন যেটা বলা হচ্ছে গার্মেন্টসের ব্যাপারে, একটা ইকোনমি যখন ইমপ্রুভ করতে থাকে তখন তো লোয়ার টেক থেকে হায়ার টেকে যায়। তারা চায় যে লোয়ার টেকের যে যখন তারা যদি চালিয়ে যায় ওখানে লেবার কস্ট অনেক বেশি পড়ে যায়, কারণ লেবারদের চাহিদা বেড়ে যায়। তো সেটা যদি ওরা দেখে যে কোনো লেবার কস্ট কম আছে, চিপ লেবারের কোনো কান্ট্রি থাকে, এরকম দেশে তারা সেটি স্থানান্তর করতে চায়। জি, এবং সেই বিবেচনায় এটি আমাদের এই আলোচনা চলবে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনাদেরকে আবার শুনবো। প্রিয় দর্শক, 3 গতে আমরা আরেকটা বিরতি নেব, ফিরে আসবো এক্ষুনি এবং তখনও কথা হবে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয়
প্রিয় দর্শক, 3 গতে আমরা কথা বলছি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে। সঙ্গে আছেন মোহাম্মদ আজিজুল হক এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আজিজুল হক, আপনি যে বিষয়টি বিরতির আগে আপনাকে যে প্রশ্নটি ছিল, এই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার এই সফরের মধ্য দিয়ে ইম্প্যাক্টটা কি? আমাদের সঙ্গে তো চীনের বহু ক্ষেত্রে সহযোগিতা আছে। এই বিদ্যমান সহযোগিতা আরও গভীরতর হবে এবং সেগুলো তো অনেক বলছে টুসে এমন কোনো সেক্টর নাই যেখানে চাইনিজ কোঅপারেশন বাংলাদেশের সঙ্গে নেই। কিন্তু নিশ্চয়ই আমাদের সরকার চেষ্টা করবেন যে আর কোন সেক্টর আনা যায় যেখানে চীনের সঙ্গে আমাদের সহযোগিতা হতে পারে। একটা সেক্টর ক্লিয়ার, সেটা হলো ব্লু ইকোনমি। আমাদের সমুদ্রের যে এলাকা সেটা স্থলভাগের এখন ডাবল, 2 গুণ। দুটো বাংলাদেশ ট্রেড মানে ল্যান্ড টেরিটরি যেটা আছে তার দ্বিগুণ জায়গা সমুদ্রে আছে এবং এখানে মনে করা হচ্ছে যে আওয়ার সি বঙ্গোপসাগর ইট ইজ ভেরি রিসোর্সফুল। এখানে সমুদ্র বেড়ে হয়তো অনেক খনিজ সম্পদ থাকতে পারে, তেল গ্যাসের কথা তো আছেই, তারপরে ম্যারিন রিসোর্সেস, আপনার মৎস্য সম্পদ, অন্যান্য অনেক কিছু হতে পারে। সেখানে আমাদের কিন্তু প্রযুক্তি যেটা দরকার সেটা নাই এবং যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটা নাই। তো সেটা একটা ব্রাড সেক্টর যেখানে আমরা সরকার কিন্তু আগেই আমি ওখানে থাকতেই মাননীয় প্রধানমন্ত্রী যখন ভিজিট করেন 2014 সালের জুনে, তখন কিন্তু ওটা মেনশন করা হয়েছে। তার আগে থেকেই একটু চেষ্টা চলেছে তাদের সহযোগিতা নিতে। তারা একটা ওদের স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি আছে, তারা সেখান থেকে একটা প্রতিনিধি দলও এসেছিলেন এবং ইউ উইল বি হ্যাপি টু নো যে ওরা সমুদ্রের সবচেয়ে ডিপ যেটা মানে প্রশান্ত মহাসাগরের একেবারে ডিপেস্ট পয়েন্টে পৌঁছতে পারে, ওই টেকনোলজি ওদের আছে, অন্যদের নাই। আপনি রাষ্ট্রদূত ছিলেন, বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে চীনা নাগরিকদের একটা বিধিনিষেধের বিষয় ছিল অতীতে, কি অবস্থায় এখন আছে চীনা নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয় নিয়ে? কবে সেটা? বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে এরকম একটি তথ্য জানানো হয়েছিল। এটা আমরা সবসময় ওয়েলকাম করি চাইনিজদের এখানে আসার জন্য এবং পর্যটন কর্পোরেশনের সঙ্গে তাদের একটা চুক্তিও আছে, ওদের পর্যটন কর্পোরেশনের যে কাউন্টার পার্টস আছে চুক্তিও আছে, তবে অ্যাট্রাক্টেড হয়নি। তার কারণ হলো যে আমাদের এখানে ওই ধরনের ফ্যাসিলিটিস গড়ে ওঠেনি। অ্যান্ড আই ডোন্ট নো ওয়েদার ইউ আর অল অ্যাওয়্যার যে প্রত্যেক বছর অ্যাজ অফ নাও অ্যারাউন্ড 10-12 কোটি চাইনিজরা কিন্তু বিদেশে যায়। সর্বোচ্চ পর্যটকদের দেশেই বলা হয় চীনকে। রাইট, তারা যাচ্ছে এবং বিলিয়নস অফ ডলার্স তারা এখন বাইরে ব্যয় করছে। এর একটা ফ্র্যাকশনও যদি আমরা ধরতে পারি, তারা কিন্তু বাংলাদেশে আসতে চায়। ওই যে ভার্জিন ল্যান্ড খুঁজে, কোথায় যে ভিড় নাই। থাইল্যান্ডে তো ভিড়, সর্বত্র ভিড়, হ্যাঁ, ইন্দোনেশিয়ায় বালিটালি ও সব জায়গায় প্রচণ্ড ভিড়। তো তারা খুঁজে এমন জায়গায় যেতে যেখানে এখনও কিন্তু কিছুটা কাম অ্যান্ড কোয়াইট ট্রাঙ্কুইল একটা অ্যাটমসফিয়ার আছে, খুব বেশি ভিড় নাই, তবে ফ্যাসিলিটিস ইজ এ মাস্ট, ফ্যাসিলিটিস থাকতে হবে এবং সাথে সাথে সিকিউরিটি ফর দি টুরিস্টস। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা একটা ভালো ফ্র্যাকশন ধরবো, কারণ বাংলাদেশের প্রতি তাদের একটা আগ্রহ আছে। আমি আরেকটা জিনিস তথ্য আপনাদের সবাইকে দিতে চাই, যদি আপনারা চায়নায় কেউ গিয়ে থাকেন, ইউ মাস্ট হ্যাভ ফেল্ড বাংলাদেশকে ওরা বলে মংজালা, না? আপনি যদি বলেন যে আমি মংজালা থেকে আসছি, সাথে সাথে দেখবেন একটা সুন্দর হাসি তাদের মুখে ছড়িয়ে পড়ে, কারণ বাংলাদেশকে তারা মনে করে যে একটা ভেরি ফ্রেন্ডলি কান্ট্রি, হ্যাঁ, এবং চায়নার সাথে গভীর বন্ধুত্ব। আমরা যেসব অ্যাডজেক্টিভ ব্যবহার করি, টাইম টেস্টেড ফ্রেন্ড, ট্রাস্টেড ফ্রেন্ড, অল ওয়েদার ফ্রেন্ড, এইসব বিশেষণ আমরা ব্যবহার করি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে। কাজে আমরা এইটা করতে পারি, এই ট্যুরিস্টের একটা বড় ক্ষেত্র হতে পারে আমাদের উন্নতি, মানে বিনিয়োগ, হ্যাঁ, বিনিয়োগ প্লাস ওইটা আয়ের বিনিয়োগটা হলেই তো তারা আসবে। জি, ডক্টর গোলাম মোয়াজ্জেম, এই সফরের মধ্য দিয়ে কিংবা চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে অনেকগুলো বড় বড় প্রকল্পে চীনের বিনিয়োগের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? না, আমার মনে হয় যে এই সম্পর্কিত তথ্যপাত্র অলরেডি পত্রিকা মারফত সকলেই জেনেছি। প্রায় 25টি প্রকল্পের কথা বলা হচ্ছে, অনেক বিনিয়োগের কথা সেখানে রয়েছে। আমি একটু যদি বিশ্লেষণে যাই, এই 25টি প্রকল্পের ভিতরে আপনারা দেখবেন কিছু হচ্ছে যোগাযোগ সংক্রান্ত সড়ক পথ, কিছু আছে বিদ্যুৎ প্রকল্পের,
কিছু আছে আইসিটি খাতের, কিছু আছে বর্জ্য ব্যবস্থাপনার। এবং যোগাযোগ খাতের প্রকল্পগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে, একটি হচ্ছে সিলেট অঞ্চলে এবং আর অন্যগুলো হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে, যেদিক দিয়ে বিসিআইএম নাম শুনেছেন নিশ্চয়ই, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর হবে, একটি কানেক্টেড হবে কুনমিং থেকে কলকাতা পর্যন্ত ঢাকা হয়ে। সেই সমস্ত অঞ্চলগুলো অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে সেদিক থেকে এই প্রকল্পগুলোর যৌক্তিকতা রয়েছে। দ্বিতীয়ত হলো, কিছুক্ষণ আগে একজন আপা বলেছিলেন যে কিভাবে আমাদের এখানে দক্ষতা বৃদ্ধি করা যায়, এসএমই খাতকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, সেটির জন্য টেকনোলজিক্যাল কোলাবোরেশন হতে পারে তাদের সাথে, তারাও আগ্রহী। তাদের ওই সমস্ত টেকনোলজিগুলোকে আমরা কিভাবে এখানে রেপ্লিকেট করতে পারি, সেটির জন্য কিছু কিছু চুক্তি হচ্ছে আইসিটি খাতে এবং পাট খাতে। তো সেটি আমরা অন্যান্য কিভাবে করতে পারি, সেটি একটি দেখবার দিক। অন্য যে জিনিসটি এখানে মনে রাখা দরকার, এই বিনিয়োগ প্রকল্পগুলোর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এখন আর মিলিয়ন ডলারে থাকছে না, এখন হচ্ছে বিলিয়ন ডলারে। 1971 থেকে 2014 পর্যন্ত যা আসছে তা হলো $1.7 বিলিয়ন ফরেন এইড। এবার একবারে আগামী 5 বছরের জন্য বলা হচ্ছে যে $20 বিলিয়ন। আপনি চিন্তা করে দেখেন যে কোন ভাবে চীনের সাথে সম্পর্কের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। কিন্তু তার থেকে বলার বিষয় হচ্ছে এই প্রকল্পগুলোতে যেভাবে ব্যয় প্রাক্কলন করা হয়েছে সেটির একটা যৌক্তিকতার জায়গাটি নিয়ে আমরা সরকারকে কিছুটা আগাম সতর্ক করতে চাই যে প্রকল্পগুলো আসলে যৌক্তিকভাবে ব্যয়টি ঠিক করা হয়েছে কিনা বা ধরা হয়েছে কিনা, নাকি এখানে বাড়তি ব্যয়ের সংশ্লেষ আছে বা অপচয়ের কোনো জায়গা যেন না থাকে, প্রাক্কলনটি যেন যথাযথভাবে হয়। অর্থাৎ আয় ব্যয়ের একটা হিসাব নিকাশ আপনারা ঠিকভাবে করতে বলছি। এক নতুবা যেটি হবে যে এই সমস্ত ঋণগুলোতেও পরে আবার রিপে করতে হবে আমাকে সুদসহ। এবং চীনের ঋণের ক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে, সুদটি তুলনামূলকভাবে অন্যান্য উৎস থেকে যে ঋণ পাই তার থেকে সুদের হারটি বেশি হয়। যেমন বলা হচ্ছে যে প্রায় 2.5% সুদের হারের ব্যাপারে এখন আলোচনা হচ্ছে, সরকার এটিকে কমিয়ে আনতে চাচ্ছে। আমাদের প্রস্তাবনাটি হচ্ছে যে মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো থেকে আমরা যে হারে পাই, যেমন 1% নিচে 0.75, 0.9, এবং একটা গ্রেস পিরিয়ড থাকে, প্রায় 10 বছরের গ্রেস পিরিয়ড থাকে, রিপেমেন্ট পিরিয়ড থাকে প্রায় লম্বা 40 বছর। চীনের ক্ষেত্রে এই পিরিয়ডগুলো সাধারণত কম হয়। আমরা বলছি যে গ্রেস পিরিয়ডটা বাড়ানো হোক, রিপেমেন্ট পিরিয়ডটা বড় করা হোক। তাতে কি হবে, আমাদের এই যে যখন রিপে করব চাপটা একবারে পড়বে না। আমরা সেই জায়গাগুলোতে সরকারের নেগোসিয়েট করতে বলছি, যখন স্বাক্ষর হবে তখন সেই নেগোসিয়েটগুলো যেন করা হয়। এটি করবার ক্ষেত্রে আরেকটি আমাদের রিকোয়েস্ট থাকবে অর্থ মন্ত্রণালয়ের কাছে, এই যে বিশাল পরিমাণ ঋণ আমরা নিচ্ছি এবং অলরেডি আমরা অনেকগুলো প্রকল্প এখন বাস্তবায়ন চলছে বিভিন্ন ঋণ নিয়ে, এগুলো রিপেমেন্টের জন্য কি পরিমাণ অর্থ আগামী হয়তো আমি বলবো 10 থেকে 20 বছর কি পরিমাণ আমাদের রিপে করতে হবে প্রতি বছর, তার একটা হিসেব থাকা দরকার। নতুবা এখন হয়তো আমাদের প্রচুর রিজার্ভ আছে, আমরা তা দিয়ে আমরা রিপে করতে পারছি, কিন্তু পরবর্তীতে যখন অর্থনীতি খুব গতিশীলভাবে এগোতে থাকবে তখন যদি রিজার্ভের পরিমাণ যদি কম হয় আর রিপেমেন্ট পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু একটা চাপের মধ্যে আমরা পড়তে পারি। আর একটি যেটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো প্রজেক্ট নিলাম, খরচও করলাম, কিন্তু প্রজেক্ট আর শেষ হয় না। এই জিনিসটি কিন্তু আমাদের এই যে প্রজেক্টের দীর্ঘসূত্রিতার যে একটা বিষয়, যেমন আপনি ছোট্ট একটা উদাহরণ দিই, একটি সেতু বানাবেন, সেতু দিয়ে যতক্ষণ পর্যন্ত না একটি প্রাইভেট কার বা একটা ট্রাক লরি না যেতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন আসছে না। ফলে এই যে বড় বড় প্রকল্প নিচ্ছি, প্রকল্প না শেষ হওয়া পর্যন্ত এবং সেটির মাধ্যমে যদি বেসরকারি খাত সেখান থেকে সুবিধা না নিতে পারে তাহলে যে ইকোনমিক রিটার্ন আসবে এই ব্যয়ের মাধ্যমে সেটি কিন্তু আমাদের জন্য একটা দুশ্চিন্তা হতে পারে। ফলে সময়কাল ধরে এই বড় বড় প্রজেক্ট শেষ করা এবং তার মাধ্যমে অর্থনৈতিকভাবে রিটার্নটি আসা এটি নিশ্চিত করা দরকার। এবং এ কারণেই কথাটা বলছি, দক্ষিণ এশিয়ার অন্যান্য কোনো দেশে এই জিনিসটি হয়েছে যে তারা বড় ঋণ নিয়েছেন, বিনিয়োগও করেছেন, কিন্তু ওই প্রকল্পগুলো থেকে রিটার্ন আসছে না। এখন উল্টো এমনও হচ্ছে যে তাদেরকে এখন অন্য ঋণ করতে হচ্ছে এই ঋণ পরিশোধের জন্য। আমাদের যেন এই জায়গাটি যেন সরকার সুনির্দিষ্টভাবে থাকেন যে প্রকল্পগুলো যেন নেয়ার ক্ষেত্রে ব্যয়ে এক ধরনের যথাযথতা থাকে এবং বাস্তবায়ন সময়কাল ধরে হয় এবং নেগোশিয়েট করবার মাধ্যমে রেট অফ ইন্টারেস্ট, রিপেমেন্ট পিরিয়ড এগুলোকে যেন ফ্লেক্সিবল রাখা হয়। জি, শ্রেণী পেশার মানুষের মতামত শুনবো। জি হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান। আমি মুয়াজ্জেম সাহেবের কাছে আমার কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের যে লোনটা আমরা নিব, এই লোনটা যদি আমরা ফিশারিজ ক্ষেত্রে এবং অ্যাগ্রো বেস ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে কি আমাদের এই রিপেমেন্টের সমস্যা হতে পারে? যেহেতু অসংখ্য ধন্যবাদ। আমি স্বাধীন ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বলছি। আমার প্রশ্ন দুজনের কাছেই, যে বিনিয়োগটাকে আমরা দেখছি সবসময় ভালো, কিন্তু আমরা ঋণের পরিমাণটাকে ওরা যে বেশি নিচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি আসলে আদৌ পারবো ঠিকঠাকভাবে পরিশোধ করতে, নাকি এই ঋণ পরিশোধ করতে আমাদের অন্য কান থেকে আবার ঋণ নিতে হচ্ছে? এই বিষয়টা কতটুকুভাবে আমাদের সরকার দেখছে? জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন দুজনের কাছেই।
আমি খালিদ আহমেদ। বিষয়টা হচ্ছে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ঢাকার প্রধান অন্তরায় হচ্ছে যানজট। তো সেক্ষেত্রে চীনের একটা মানে চিন্তা করার বিষয় আছে যে কোনোভাবে ওয়ান ওয়ে করা যায় কিনা, এমন কোনো মানে সিস্টেম করা যায় কিনা যেটা দিয়ে মানে বৈদেশিক বিনিয়োগ একটা সহজ হবে, মানে ফ্লেক্সিবল হবে, অন্য দেশও আগ্রহী হবে। এবং যোগাযোগের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেতু, কালভার্ট এবং পদ্মা সেতু, যেটা পাটুরিয়া দৌলদিয়া ঘাটে যেটা হওয়ার কথা হচ্ছে, এটার সম্ভাবনা কতটা এখন বর্তমানে আছে? অসংখ্য ধন্যবাদ। আজিজুল হক স্যারের কাছে আমার কোশ্চেন, যে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্কটা হচ্ছে আমরা খুবই হ্যাপি, কিন্তু আরেকটা কথা যেটা জানতে চাচ্ছি, মানে একটা ফেসবুক বা পত্রিকা আমরা দেখে থাকি যে হার্মফুল প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো বলতে দ্যাট মিনস আমি যে ডিমের কথা, মানে এই ধরনের একটা এক্সাম্পল আমি বলতে চাচ্ছি, তাদের যে হার্মফুল প্রোডাক্টগুলো আমরা পাই সেগুলো তো আমাদের জন্য খুব হার্মফুল। তো এই ধরনের প্রোডাক্টগুলো কি তারা মানে আমাদের মানে এটাকে বন্ধ করবে তারা? আমি শ্যামল বিশ্বাস, আমি দুজনকে প্রশ্ন রাখছি। আমি একজন পেশায় শিক্ষক। তো আমার প্রশ্ন হলো, চীন যেহেতু আমাদের দেশে ইনভেস্ট করতে যাচ্ছেন এবং আমাদের দেশ ইন্ডিয়া বাংলাদেশ একটা কোঅপারেশন ভালো হবে, সেক্ষেত্রে চীন যে ইনভেস্ট করতে যে সকল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবেন, সেই সকল ফ্যাক্টরি থেকে আমাদের যে খেটে খাওয়া মানুষ আমাদের বাঙালি আছে, ওদেরকে কর্ম করার সুযোগ কি আমাদের বাঙালিরা পাবে না, অথবা চীনের লোক নিয়ে হবে? একটা। আর দ্বিতীয় কথা হলো, আমরা চীনে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা বা শিথিলতা থাকতে পারে কিনা? অসংখ্য ধন্যবাদ। জি, সবশেষ প্রশ্ন। আমি সালমান, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনারা যে বললেন চীন 2%-এর বেশি ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে লোন দেয়, বাট অন দ্য আদার হ্যান্ড অন্য কোথাও থেকে যদি আমরা ঋণ নেই সাধারণত সেটা 0.7 পয়েন্ট সামথিং হয়। তো আমার কথা হচ্ছে, যদি চীনের থেকে আমার ডাবল দিয়ে তারপর ঋণ নিতে হচ্ছে, অন্য দিক দিয়ে আমার মানে পিরিয়ডও কম, অন্য জায়গায় যেখানে 40 বছর পাচ্ছি চীনের কাছে হয়তো 20 বছর বা 10 বছর পাচ্ছি, তাহলে আমি চীন থেকে কেন ঋণ নিব? আমি অন্য দেশ থেকে ঋণ নিব, প্রয়োজনে 2 না হোক, 0.7 না হোক, আমি 1-এ নিব, 40 বছর নিব। তাহলে আমি কেন চীন থেকে নিব, যেটা আমার থেকে কম পিরিয়ডে বেশি ইন্টারেস্ট নিবে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা জনাব আজিজুল হক আপনাকে দিয়েই শুরু করি। এক একটা করে না তো আপনার প্রশ্নটা ছিল যে এটা কি ওই ওই ফেক কাউন্টারফিট জিনিসপত্র আমাদের এখানে যে আসে। একটা হলো ডিমের কথাটা প্রায় শুনি আর কি। ইউসি, চায়না তো ওই নকল ডিম আছে, কিন্তু এটা সরকার কখনো এনকারেজ করে না। যদি ধরতে পারে, আপনি মনে করে হয়তো স্মরণ থাকবে যে একবার মেলামাইন পাওয়া গিয়েছিল দুধে, বাচ্চাদের দুধে, বেবি ফর্মুলায়। তো সেই যারা এর জন্য রেসপন্সিবল ছিল 5 জনকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা হয়েছিল, এবং প্রত্যেক বছরই কিছু লোক ওখানে এভাবেই এক্সিকিউটেড হয় এই দুর্নীতির জন্য বা এই সব জালিয়াতির জন্য বা এইসবের জন্য। তো ওই সরকার যে এটা প্রশ্রয় দেয়, নট দ্যাট। আর আমাদের সরকার প্রশ্রয় দেয় তো প্রশ্নই আসে না, কিন্তু এর ফাঁক গলিয়ে এটা হয়ে যায়। তো আমার মনে হয় যে দুই সরকারকে আরও বেশি সজাগ হওয়া দরকার, কনসার্ন ডিপার্টমেন্টকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, যাতে করে এটা না হয়। সরকারের কিন্তু একটা প্রায়োরিটি ম্যাটার যে ঢাকার যানজট কমানোর জন্য, এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু সরকার সবসময় চিন্তা করছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন শুনলাম যে উনি পাতাল রেলের কথাও বলছেন। এখন পাতাল রেল যদি সম্ভাব্য, এটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে, তো পাতাল রেল হয়। তো যানজট ডেফিনেটলি এটা একটা কনসার্ন সরকারের জন্য, সবার জন্য। এবং চায়না এটা তারা ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টরে যে এত ইনভেস্ট করতে সম্মত আছে, আমরা যদি নিতে পারি হতেই পারে। তবে ডক্টর মুয়াজ্জেম যেটা বললেন, এটা কিন্তু ওনার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। আমরা একই সাথে যদি এত নিয়ে নিই, সেটা আবার ডেট সার্ভিসিং যে ব্যাপারটা আছে, সেটা তো উই মাস্ট বি এবল টু ডু দ্যাট। এবং তবে এটা ঠিকই যে আপনার অর্থ মন্ত্রণালয়ের একটা সেকশনের কাজই আছে এগুলো দেখাশোনা, যে আমাদের কতখানি বার্ডেন আসছে এবং আমরা রিপেমেন্টে সক্ষম হব কি না, সেই ক্যালকুলেশন সবসময় তারা করা হচ্ছে, করা হয়, এবং আমি শিওর যে সেটা করা হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন যে 2%-এর বেশি, কে বলছিলেন এটা? হ্যাঁ, আপনি বলেছিলেন যে 2%-এর 2.5%-এর মতো হয়ে যায়। আসলে 2% প্লাস 0.2% হচ্ছে কমিটমেন্ট ফিজ, অ্যান্ড 0.2% হচ্ছে ম্যানেজমেন্ট ফিজ, তো 2.4% হয়ে যায়। তো সেটা 2.5%-এর মতোই। এখন এটা নিয়েও নেগোসিয়েশন হবে যতদূর আমি জানি। এটা আমাদের সরকার, ওদের পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী
2014 সালে যখন যান জুন মাসে, তখনও এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো তখন তারা একটা সাজেশন দিয়েছিল যে আপনাদের গ্র্যান্ট আমরা বাড়িয়ে দেব। ওই গ্র্যান্ট থেকে 0.5%, আমরা তো চেয়েছি 1.5, ওটা হলে হয়তো আমরা নেই, এরকমই আমি ফিল করেছি। তো ওরা বলেছে 0.5% যে এক্সট্রা, ওটা গ্র্যান্ট থেকে আপনারা অফসেট করে নেন, আমরা বাড়িয়ে দেবো এটা। তো ওটা নিয়ে আরও আলোচনা হবে। একটা জিনিস আমি ডক্টর মোয়াজ্জেম হয়তো বলতে পারবেন ভালো, আমার জানা মতে একমাত্র ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারেস্টটা হচ্ছে খুব কম, অন্য কারো ইন্টারেস্ট কিন্তু এত কম না। আর আপনি যে বললেন যে আমরা চায়নার কাছ থেকে কেন নিব যদি অন্য কাছে থেকে কমে পাই, চায়নার যে ক্যাপাবিলিটি আছে আপনাকে দেয়ার, এই সামর্থ্যটা কিন্তু অন্য কোনো দেশের এত নেই। জি, আমরা ডক্টর গোলাম মুয়াজ্জেম আপনার থেকে শুনবো। হ্যাঁ, যে প্রশ্নগুলো এসেছিল সেখানে একটা আসছিল যে আমরা কি অন্যান্য যে সমস্ত কৃষি খাত যেগুলো আছে সেক্ষেত্রে কি আমরা এই ধরনের বিনিয়োগ করতে পারি কিনা। আমার মনে হয় যে হ্যাঁ, আমরা করতে পারি। কিন্তু যেটা হয় সবসময় চায়নার পক্ষ থেকে প্রস্তাব চাওয়া হয় যে সরকারের কাছে যে কোন কোন জিনিসগুলো প্রাধিকার ভিত্তিতে তোমাদের দরকার, তোমরা প্রস্তাব পাঠাও। তো সেই জায়গাগুলোতে প্রায়োরিটি এমন থাকে, যেহেতু চায়না বড় অঙ্কের ঋণ দেবার সক্ষমতা তার রয়েছে, সেজন্য বড় অঙ্কের ঋণ প্রয়োজন, অর্থাৎ যেগুলোকে আমরা বলি হার্ড ইনফ্রাস্ট্রাকচার, যেখানে সবচেয়ে বেশি টাকা লাগে, ওই ধরনের প্রকল্পগুলো প্রাধিকার পায়। কৃষি বা মৎস্যের মতো যেগুলো মূলত অনেকটা R&D রিলেটেড, বা যেখানে টেকনোলজিক্যাল কোঅপারেশনের দরকার, যেখানে অত বেশি হয়তো রিসোর্সফুল না, সেই ধরনের প্রকল্পগুলো হয়তো সেই হিসেবে গুরুত্বপূর্ণ না। আমি আসলে পুরোপুরি একমত যে কেন চীন থেকে টাকা নিব যদি কম ঋণে অন্য জায়গা থেকে টাকা পাই। একটা তথ্য দিলে বুঝবেন, চীনের রিজার্ভ যেটি রয়েছে, চীনের রিজার্ভের পরিমাণ হচ্ছে $3.5 ট্রিলিয়ন, যেটি ভারতের অর্থনীতিরও দেড়গুণ। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, চীনের রিজার্ভের পরিমাণ ভারতের অর্থনীতিরও দেড়গুণ। অর্থাৎ চীন এত পরিমাণ বাড়তি রিসোর্স নিয়ে আছে যেটা সে বিনিয়োগ করতে চায় বিভিন্ন জায়গায়। ফলে এত পরিমাণ রিসোর্স, এমনকি মাল্টিল্যাটারাল যে সমস্ত এজেন্সিগুলো যারা এই ধরনের ঋণ দেয় বিশ্বব্যাপী, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ADB বলেন, তাদেরও আসলে এই রিসোর্সের নেই, এবং সেই রিসোর্সগুলো আবার বিভিন্ন জায়গায় দিয়ে দিতে হয়। ফলে আমাদের এই একটা উদীয়মান অর্থনীতি, বাংলাদেশের মতো একটা উদীয়মান অর্থনীতির এই সময় তার যে পরিমাণ রিসোর্স দরকার তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য এবং প্রাইভেট সেক্টরকে ফ্যাসিলিটেট করার জন্য, এই পরিমাণ রিসোর্স দেবার মতো আসলে অন্যান্য সোর্সগুলো সীমাবদ্ধতা রয়েছে। সে কারণেই বাংলাদেশ কিন্তু এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কিন্তু সদস্য হয়েছে, যেখান থেকে বাংলাদেশ কিন্তু প্রথম ঋণ যেটি হচ্ছে সেটি বাংলাদেশে আসছে। যে কারণে ব্রিক্স ব্যাংক যেটি হচ্ছে সেখান থেকেও বাংলাদেশ ঋণ পাচ্ছে, যেখানে চীনের সবচেয়ে বড় অংশীদারিত্ব রয়েছে এই ব্যাংকগুলোতে, এবং বাইল্যাটারাল লেভেলে কিন্তু এই ঋণের কথা বলা হচ্ছে। চীন আবার ওয়ান বেল্ট ওয়ান রোড, সিল্ক রোডের কথা শুনেছেন তাই না আপনারা? সিল্ক রোড ইনিশিয়েটিভের $40 বিলিয়ন একটা ঋণের প্রকল্প রয়েছে, সেটির অধীনেও চীন ঋণ দিতে চায়। বাংলাদেশ যদি সিল্ক রোড ইনিশিয়েটিভের অংশ হয় তাহলে ওখান থেকেও বাংলাদেশ। মোট কথা হচ্ছে অবকাঠামো খাতে চীনের যে পরিমাণ ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে সেটি অন্য অনেকের নেই। ফলে আপনি কি 10 বছর ওয়েট করবেন তারপরে একটা ঋণ নেবেন বিশ্বব্যাংক বা ADB এর কাছ থেকে, নাকি না যে ঋণটা পাচ্ছেন কিছুটা ব্যয়বহুল কিন্তু আপনার এখনই হলে এটিকে ব্যবহার করে বেসরকারি খাত এগোতে পারে। ফলে প্রায়োরিটির জায়গাতে আমাদের সরকার মনে করছেন, এবং আমরাও মনে করি, বিনিয়োগকারীরাও মনে করেন যে আমাদের এই মুহূর্তে দ্রুত আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই ঋণগুলো নেওয়া দরকার আছে। তবে সতর্ক করার জায়গাটি যে বলছিলাম, আমরা যেন প্রাক্কলনটি ঠিকমতো করি, অপরিচয় যেন না হয়, আমরা যেন নেগোশিয়েট করি ভালোভাবে, যাতে সুদের হার যতটুকু কম রাখা যায় সেটি। একটু আপনি ঢাকার যানজট নিয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা সেকেন্ড, ঢাকার যানজট নিয়ে, আরবান প্ল্যানিং নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় যে আরবান প্ল্যানিং এর ব্যাপারে সেটি হচ্ছে যে এখন আর ঢাকা সেন্ট্রিক চিন্তা না করে ঢাকার পাশাপাশি অন্যান্য স্যাটেলাইট সিটি বা পার্শ্ববর্তী যে সমস্ত জেলা বা শহরগুলো আছে এগুলোকে কিভাবে আরো গ্রো করা যায়, সবই ঢাকা কেন্দ্রিক হওয়ার এই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। এবং সে সমস্ত জায়গাতেও কিন্তু তারা হয়তো বললে সেরকম জায়গায়, কেননা সম্প্রতি মিশরে তারা নতুন রাজধানী করার জন্য তারা মিশরকে $45 বিলিয়ন দরকার, সেখানে উল্লেখযোগ্য অংশ চীন সেখানে ঋণ দিচ্ছে নতুন রাজধানী করার জন্য। সুতরাং সেইভাবে যদি নতুনভাবে ডিসেন্ট্রালাইজড ওয়েতে যদি আরবান প্ল্যানিং থাকে আমাদের, সেই জায়গায় আমরা যদি বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হয় সেটি আমার মনে হয় যে পাওয়া সম্ভব হবে। জি, জনাব আজিজুল হক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি সংক্ষেপে যদি 30 সেকেন্ড একটু বলেন। আমি শুধু একটু ডিফার করতে চাই যে আমাদের চায়না কোনো একটা দেশের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা লেভেল ডিটারমিন করে। তো 2010 সালে যখন প্রাইম মিনিস্টার গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখনই তাদের সাথে একটা চুক্তি হয়, এগ্রিমেন্ট,
তখন সেই এগ্রিমেন্টটাকে বলা হয় ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন। ইন আদার ওয়ার্ডস ক্লোজার কম্প্রিহেন্সিভ কোঅপারেটিভ পার্টনারশিপ। উই আর দেয়ার 10 থেকে এই 16 পর্যন্ত। এখন কিন্তু এই পর্যায়েও তারা থাকতে চায় না, তারা চায় এটাকে স্ট্র্যাটেজিক পর্যায়ে, মানে আরও স্টিল হায়ার পর্যায়ে নিতে। হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদের ক্লোজার কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ অফ কোঅপারেশন 10 সালের থেকেই আছে। এখন আরো অনেক এগিয়ে যেতে চাচ্ছে, এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। হ্যাঁ, কিন্তু আইনগতভাবে যেটি বলা হয়, এই ধরনের আইনগত যে ভিত্তি থাকে এই ধরনের এগ্রিমেন্টের, সেটি এখন পর্যন্ত মনে হয়নি। যেটি হলে আমরা এটির অধীনে আমরা বাণিজ্যিক সহযোগিতা উভয় দেশের পাওয়ার কথা, সেই সহযোগিতাটা এখন সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু অফিশিয়াল, হোয়াট আই টোল্ড ইউ অফিশিয়াল। না, আমি আচ্ছা, আরেকটা হলো যে আপনার আমরা already we are getting quota free, duty free entry of, I mean access of our goods to Chinese market 4721 এটা হলো আফটার আন্ডারে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট। কিন্তু আমাদের 17টা ইম্পর্টেন্ট আইটেম বাদ গিয়েছিল, তখন আমরা বললাম যে এইগুলো ইনক্লুড করো, তারা কিন্তু পারে না করতে। তখন তারা একটা অল্টারনেটিভ দিয়েছে নতুন, যে 95% জিরো ট্যারিফ অল্টারনেটিভ, অর্থাৎ খুবই সীমিত পর্যায়ের ট্যারিফের মধ্য দিয়ে এই বিষয়টি। হ্যাঁ, কিন্তু আমাদের সেখানে আমাদের একটা অসুবিধা আছে। সেক্ষেত্রে আপনার ওই যে ভ্যালু এডিশনটা অ্যাটলিস্ট, আপনি যদি বাইরে থেকে কোনো জিনিস এনে ভ্যালু অ্যাড করতে চান, অ্যাটলিস্ট আপনাকে মানে 40%-এর উপরে ভ্যালু অ্যাড করতে হবে, নাহলে কিন্তু ট্যাক্স হবে অনেক। সেটা আমার জন্য সুবিধা হয় না আমাদের জন্য, ওই জন্য আমরা ওইটা গ্রহণ করতে পারি না। কিন্তু ওরা আমাদের অ্যাজ অফ নাও ডিউটি ফ্রি, কোটা ফ্রি আইটেমস প্রায় সব আইটেমই পাচ্ছি এক্সেপ্ট 17। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সেজন্য ওই রুলস অফ অরিজিনটা ফ্লেক্সিবল করা দরকার আসলে, তাহলে আমাদের এক্সপোর্ট বাড়তে পারে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আপনারা যারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কথা না বললে নয়, তা হলো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চীনের ঋণ ও বাণিজ্য বাড়লেও বাড়ছে না বিনিয়োগ, অথচ এই বিনিয়োগ বাড়ানো খুবই জরুরি। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সফরের মধ্য দিয়ে বিনিয়োগ বৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে এমন প্রত্যাশা সবার। আমরা মনে করি এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে এবং আগামীর পথ চলায় সম্পর্ক নিবিড় থেকে নিবিড়, গভীর থেকে গভীর হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করব আজকের 3 গ। দর্শক, জানিয়ে রাখি, 3 গতে স্টুডিওতে দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নাম্বারে। 3 গতে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখতে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই। এসএ টিভির সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।